ওকে, তাহলে আজকের ক্লাস হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশনের নাম সবাই শুনছেন তো আগে। বাংলায় বলে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। হ্যাঁ, এখন ব্যাংকের সাথে আমাদের আহ, ধরেন এখানে তো আমাদের সিস্টেম হচ্ছে কুইক বুকস বা জেরো। যদি ম্যানুয়ালিও হয় তারপরও ব্যাংকের সাথে সমন্বয় করাটা কেন জরুরি, কেন করবেন? কারণটা হলো, আপনি ব্যাংকের সাথে যে লেনদেন করছেন, ব্যাংক কিন্তু আপনার হিসেবে ভুল করবে না। ব্যাংক কিন্তু অলওয়েজ আপনি 1 টাকা তুললে 1 টাকাই লিখবে, 1.5 টাকা তুললে 1.5 টাকাই লিখবে। হ্যাঁ, ব্যাংকের হিসাব কিন্তু ঠিক থাকবে। তো ব্যাংকের কাছ থেকে আমরা হিসাবটা নিয়ে আমাদের সাথে মিলিয়ে দেখবো যে আমরা কোথাও ভুল করছি কিনা। অলওয়েজ ব্যাংক স্টেটমেন্টটা হবে স্ট্যান্ডার্ড। ব্যাংক স্টেটমেন্ট ধরেই আমাদেরকে আগাতে হবে। এখন আসেন, মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি এখানে জিরো বাদ দেন, আমি যদি ম্যানুয়ালি হিসাব করি তাহলে আমার একটা খাতা আছে, তাই না? এটা 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 কি লেজার, মানে কি আমার রেজিস্টার, আমার একটা খাতা। ওকে, এই খাতাটাতে আমি আমার ধরেন আহ, মানে আমার যে হিসাব, ব্যাংকের সাথে যে লেনদেন করি সেই হিসাবটা আমি এখানে লিখি। দ্বিতীয় হচ্ছে, ব্যাংক যে জায়গায় তার হিসাবটা লেখে, তার যে রেজিস্টারে লেখে, এটা তার খাতা, তার হিসাব। এখন তার ওই হিসাবের সাথে আমার হিসাব ঠিক আছে কিনা, কোথাও কোনো কিছু সমন্বয় করতে হবে কিনা, এটা হচ্ছে আমরা এটাকেই বলে ব্যাংক সমন্বয় বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন। এখন জেরোতে আমরা এটা কিভাবে করব? এখন ধরেন ব্যাংকের সাথে আমাদের লেনদেন হচ্ছে বিভিন্ন খাতে। আমি একটা এক্সপেন্স করতেছি, ব্যাংক থেকে পেমেন্ট দিচ্ছি, ব্যাংকের সাথে রিলেটেড, বাট আমার এক্সপেন্স খাতে যাচ্ছে। আমি একটা ইনকাম করতেছি, ব্যাংকে পেমেন্ট নিচ্ছি, ইনকামের খাতে, বাট ব্যাংকের সাথে রিলেটেড, তাই না? তো ব্যাংকের খাতার সাথে আমার কয়েকটা জায়গা মিলানো লাগতে পারে। আমার এক্সপেন্সের লেজারও মিলাইতে হতে পারে, আমার ইনকামের লেজার মিলাইতে হতে পারে, আমার কি বলে এটাকে, ফিক্সড অ্যাসেটের লেজার মিলাইতে হতে পারে, অনেক কিছু মিলাইতে হতে পারে, যেটা যে খাতে যায়। ওকে, এখন আসেন, যদি আমরা জেরোতে এই ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যেটা করতে হবে, প্রথমেই লাগবে আমার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট মানে কি? ধরেন এটা কি মাস? জানুয়ারি। ধরেন আমি জানুয়ারির ব্যাংক স্টেটমেন্ট ব্যাংকের কাছ থেকে নিলাম। এর মানে কি? এর মানে হচ্ছে ব্যাংকের যে লেজার আছে, ব্যাংকের যে হিসাবের খাতা আছে, সেখান থেকে শুধু জানুয়ারির হিসাবটুকু আমি আমার কাছে নিছি, জানুয়ারি টু জানুয়ারি মিলাম। এই কারণে তো ব্যাংক স্টেটমেন্ট মানে ব্যাংকের হিসাব থেকে ব্যাংক যতটুকু আপনার তুলে দেয় অতটুকুই। এখন ব্যাংক স্টেটমেন্ট আগে তো যে ব্যাংকে যে আবেদন করে নিয়ে আসা লাগতো, এখন তো মনে হয় মাসে মাসে ইমেইলেই চলে আসে, আর অ্যাপ থেকে তো মোবাইল থেকেই দেখা যায় ব্যাংক স্টেটমেন্ট। তো ধরেন রিয়েল লাইফে কি হবে? রিয়েল লাইফে ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট পাঠাবে, পাঠায় বলবে যে ভাই এটা আমার রিকনসাইল করো, কথা এটুকুই। এখন আপনি ব্যাংক স্টেটমেন্ট পেয়েছেন, ধরেন আমরা এখানে একটা ব্যাংক স্টেটমেন্ট আছে, এটা হচ্ছে মেট্রো ব্যাংক। হ্যাঁ, এই ব্যাংকের ধরেন স্টেটমেন্ট ক্লায়েন্ট আমাদেরকে পাঠাইছে। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে এটা পাঠায় তাহলে এই স্টেটমেন্ট ধরে আমাকে জেরোতে সমন্বয় করতে হবে। যদি কোনো ট্রানজেকশন ব্যাংকে আছে, ইয়াতে নাই, কি বলে, আমার সিস্টেমে নাই, তাহলে ব্যাংক থেকে আমার সিস্টেমে তুলতে হবে। এইভাবে করে আমার হিসাবটা মিলাতে হবে। এমন হবে না যে আমার সিস্টেমে আছে ব্যাংকে নাই। এটা হতে পারে কখন জানেন? ধরেন আপনি জানুয়ারি মাসের 31 তারিখে একটা চেক দিচ্ছেন, আপনি এখানে লিখছেন যে চেক দেওয়া হয়ে গেছে, বাট জানুয়ারি মাসের 31 তারিখ ছিল কথার কথা শুক্রবার, উনি চেকটা ডিপোজিট করছে বা চেকটা ভাঙাইতে গেছে হচ্ছে রবিবারে, তাহলে এটা পরের মাসে চলে যাবে। সেই ক্ষেত্রে আপনার এখানে থাকবে, ব্যাংকে থাকবে না। শুধু এরকম ক্ষেত্রে, কিন্তু ব্যাংক ভুল করে তুলবে না এরকম হবে না। ওকে, তো আমাদের প্রথম কাজটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটাকে আমাদের হাতে নিয়ে আগে একটু দেখা যায় ব্যাংক তার লেজারে কি কি হিসাব তুলছে আমার নামে। ওকে, তাহলে দেখেন এখানে শুরুতে আমরা দেখতেছি কি 1 ফেব্রুয়ারি 2020 টু 29 ফেব্রুয়ারি 2020। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, এটা কোন টাইম পিরিয়ডের? টাইম পিরিয়ড হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারি মাসের। হ্যাঁ, না এখন এমন হতে পারে, ধরেন যে আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে যেটা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত, তাহলে আমরা 10 দিনের রিকনসাইল করবো, নো প্রবলেম। যতটুকু আমাদের কাছে আসবে ততটুকুই করবো। এখন আমরা মাস টু মাস করে অভ্যস্ত, এই জন্য যদি ধরেন 5 দিনের আসে 5 দিনই করবো। এমনও আছে, এমনও অনেক ব্যাংক হতে পারে, মানে এমন
প্রতিষ্ঠান হতে পারে, উইকলি বেস তো অবশ্যই। এমনও হতে পারে যে 5 দিনে ওনার ট্রানজাকশন হচ্ছে 200, হতে পারে না? প্রতিষ্ঠান এরকম হতেই পারে। আবার এমনও প্রতিষ্ঠান আছে যে সারা মাসে 5টা ট্রানজাকশন আছে। ওকে, তো যে ট্রানজাকশন যতগুলাই হোক আমাদের সেটা কোনো সমস্যা না। তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে ব্যাংক রিকনসাইল করতে হবে 1 ফেব্রুয়ারি 2020 থেকে 29 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত। হ্যাঁ, ওকে। তাহলে এই প্রথম পেজে আমরা এটা দেখতে পাচ্ছি। এখন দেখেন এখানে ব্যাংকের অনেক কথাবার্তা আছে। এখন দেখেন এখানে এসে আরেকটা ইনফরমেশন পাচ্ছি, কি বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আমরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু পেলাম। ব্যাংক কোনটা? মেট্রো ব্যাংক। মেট্রো ব্যাংকের কোন অ্যাকাউন্ট? এটা। শর্ট কোড হচ্ছে এটা। এরপর আর কি আছে? ক্যাশ চার্জ। একটা ব্যাংক স্টেটমেন্টে অনেক কিছু থাকে। হ্যাঁ, আমাদের দরকার যে ইনফরমেশনগুলো আমরা সেই ইনফরমেশনগুলো নিচ্ছি। আরো নিচে আসি, দেখেন এখানে যেটা বলছে অ্যাকাউন্ট সামারি, এইটা হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, অ্যাকাউন্ট সামারিতে কি আছে? টাইম ফ্রেমটা দেওয়া আছে, তাই না? 1 ফেব্রুয়ারি 2020 থেকে 29 ফেব্রুয়ারি 2020 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে বলছে ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স মানে কি? 1 ফেব্রুয়ারি 2020-এ যে ব্যালেন্সটা ছিল, 1 ফেব্রুয়ারি 2020-এ যে ব্যালেন্সটা ছিল সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, জানুয়ারির যেটা ক্লোজিং সেটাই হচ্ছে ফেব্রুয়ারির ওপেনিং ব্যালেন্স বা বিগিনিং ব্যালেন্স থাকতে পারে। হ্যাঁ, স্টার্টিং ব্যালেন্স থাকতে পারে। যেটাই লেখা থাকুক, ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1 ফেব্রুয়ারি 2000, মানে ওপেনিং ব্যালেন্স, স্টার্টিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স যাই লেখা থাকুক, আমরা 1 ফেব্রুয়ারি 2020-এ যেই ব্যালেন্সটা ছিল সেটাকে আমরা ওপেনিং ব্যালেন্স ধরে নিব। এটা হচ্ছে জানুয়ারি মাসের এন্ডিং ব্যালেন্স। 31 জানুয়ারিতে যে ব্যালেন্সটা ছিল সেটাই 1 ফেব্রুয়ারিতে ওপেনিং ব্যালেন্স হিসেবে আসছে। আচ্ছা, এখানে দেখেন একটা কথা বলছে, টোটাল মানি ইন। মানি ইন মানে কি? টাকা রিসিভ করছেন কত? হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্টে টাকা রিসিভ হয়েছে কত? সেটা রিসিভ হয়েছে হচ্ছে 1700 পাউন্ড। এটা পাউন্ড হিসেবে আছে। হ্যাঁ, আরেকটা বলতেছে টোটাল মানি আউট। এটা কত? 1779.40। মানে আপনার অ্যাকাউন্ট থেকে এক্সপেন্স হয়েছে, আপনার অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেছে কত? 1779। আর এন্ডিং ব্যালেন্স 320.07। এন্ডিং ব্যালেন্স এইটা হইতে হবে। তার মানে আপনার রিকনসিলিয়েশন করার পরে রিকনসিলিয়েশন রিপোর্টে যে ক্লোজিং ব্যালেন্স থাকবে সেইটা আর এই 320.07 সেম টু সেম হতে হবে, তা না হলে রিকনসাইল মিলে নাই। ওকে, আচ্ছা, এখন আসেন নিচের এগুলো হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন। আমার 1 ফেব্রুয়ারি থেকে শুরু হলেও আমার ফার্স্ট ট্রানজ্যাকশন হয়েছে হচ্ছে 5 ফেব্রুয়ারি 2020-এ। ঠিক আছে, তারপর দেখেন এই যে এরকম হচ্ছে যেমন 11 ফেব্রুয়ারিতে 3টা ট্রানজ্যাকশন আছে, 12 ফেব্রুয়ারিতে 2টা 3টা, 13 ফেব্রুয়ারিতে আছে, 17 ফেব্রুয়ারিতে আছে, 17 ফেব্রুয়ারিতে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে। তো এবার 28 ফেব্রুয়ারিতে এসে আমার লাস্ট ট্রানজ্যাকশন আছে। তার মানে আমার একই দিনে অনেকগুলো ট্রানজ্যাকশন হইতে পারে, আবার মাঝখানে কয়েকদিন ট্রানজ্যাকশন নাও থাকতে পারে। ওকে, এখন আসেন এগুলো ভেঙে গেছে, এগুলো আমার দরকার নাই। তাহলে আমরা যেটা করলাম, আমরা ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকের লেজারে সে কি কি কাজ করেছে এটা আমরা দেখলাম। ওকে, এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হলো যে ব্যাংকের হিসাব অনুযায়ী আমাদের হিসাব ঠিক মতো আছে কিনা, আমাদের হিসাবে জিনিসগুলো আছে কিনা। এখানে দেখেন কয়েকটা সিনারিও হতে পারে। মানে আপনি একটা স্টেটমেন্ট হাতে পাওয়ার পর, ধরেন এটা আপনার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এই জেরোটা আপনার ক্লায়েন্টের, আপনাকে অ্যাক্সেস দিছে, ফাইবারে কাজ পাইছেন, ফাইবারে কাজ পাওয়ার পরে জেরোর অ্যাকাউন্টটা আপনাকে অ্যাক্সেস দিছে, আপনি অ্যাক্সেস অ্যাকাউন্টেন্ট হিসেবে অ্যাক্সেস নিয়ে ঢুকে এই জায়গায় আছেন, এই পেজে আছেন। হ্যাঁ, এখন আপনাকে বললো যে স্টেটমেন্টটা দিয়ে বললো যে ভাই আপনি আমার এই স্টেটমেন্টের সাথে আমার জেরোটা রিকনসাইল করে দেন, জেরোতে যে অ্যাকাউন্ট আছে রিকনসাইল করে দেন। এখন বিষয় হচ্ছে আমরা এই স্টেটমেন্ট হাতে পর সিনারিও সিনারিও কয়েক রকম পেতে পারি। প্রথম কথা হচ্ছে যে ব্যাংকের স্টেটমেন্ট দিছে, এই যে মেট্রো ব্যাংক, হ্যাঁ এটা মেট্রো ব্যাংক, এটা ইউকের একটা ব্যাংক, এই মেট্রো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বা মেট্রো ব্যাংকের যে হিসাবটা, যে লেজারটা, এইটা আমার জেরোতে আছে কিনা,
উনি যে জেরোর অ্যাকাউন্টটাতে রিকনসাইল করতে দিয়েছেন সেটাতে আছে কিনা, এটা হলো ফার্স্ট কথা। এমন অনেক ক্লায়েন্ট আছে যিনি ব্যাংকের সাথে লেনদেন করতেছেন কিন্তু ওনার জেরোতে ব্যাংকের হিসাবের নামটা তুলেই নেই, লেজারটা তুলে নেই। ওকে, তো যদি এরকম হয় তাহলে আমরা কি করব, আমরা অ্যাকাউন্টিং থেকে যাব অ্যাডভান্সে, গিয়ে চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে দেখবো যে আমার মেট্রো ব্যাংক নামে কোনো ব্যাংক আমার এখানে আছে কিনা। এখানে দুইটা মেট্রো ব্যাংক দেখা যাচ্ছে, মেট্রো ব্যাংক আছে। আচ্ছা, এখন যদি এমন হয় যে ধরেন এখানে মেট্রো ব্যাংক নাই, তাহলে আমরা কি করব, তাহলে আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাব। চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা সবাই জানেন তো, ব্যাংক হলে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, আর যদি অন্য চার্ট অফ অ্যাকাউন্ট হয় ব্যাংক ছাড়া যেটাতে আমরা লেনদেন করব না, সেটা হলে অ্যাড চার্ট অফ অ্যাকাউন্ট। বুঝতে পারলেন? তাহলে যদি আমার জেরো ওপেন করে দেখছি যে যে ব্যাংকটা আমরা রিকনসাইল করতে চাচ্ছি সেই ব্যাংক আমার সিস্টেমেই নাই, তাহলে আমাকে কি করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই যে অ্যাড উইদাউট ব্যাংক ফিট এখানে যাব। কারণ কি, যদি ব্যাংকটা এখানে লিংক করা থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিক ব্যাংকটা পেয়ে যাবেন ওখানে। হ্যাঁ, এবং আপনি আপনার যে ক্লায়েন্ট তাদের সাথে কাজ করতে গেলে দেখবেন যে 80 থেকে 90% ক্লায়েন্টের ব্যাংক অলরেডি জেরোর সাথে কানেক্ট করা আছে। ঠিক আছে, এখন ধরেন এটা হচ্ছে আপনারা যখন রেগুলার কাজ করবেন। এখন ধরেন কি একটা প্রজেক্ট দিছে, যে প্রজেক্টের মধ্যে আপনার ব্যাংকটা কানেক্ট করেন নাই, তাই বলে কি আমরা কাজ করব না? অবশ্যই করব। এখন আমরা কি করব, অ্যাড উইদাউট ব্যাংক ফিডে যাব, এখানে গিয়ে কন্টিনিউ, করে আমাদের ব্যাংক কি ছিল, আমাদের ব্যাংক ছিল মেট্রো ব্যাংক না, মেট্রো ব্যাংক। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমরা ইয়াতে দেখছি না ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ 094। ওকে, 094, আমি পাশে একটা এক্সট্রা 1 দিয়ে দিলাম, কারণ হচ্ছে যদি একই সেম নাম্বার হয়ে যায় তাহলে তো নিবে না। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট নেমের জায়গায় কি হবে দেখেন, অ্যাকাউন্ট নেমের জায়গায় নর্মালি এখানে আমাদের থাকবে, বা এখানে রিয়েল লাইফে করতে গেলে থাকবে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম। ঠিক আছে, ধরেন আপনার প্রতিষ্ঠানের নাম কি, কম্পিউটার টেক পিসি এন্ড অ্যাক্সেসরিজ, তাই তো, পিসি অ্যান্ড আমরা এইরকম লিখতে চাচ্ছি, কারণটা হলো 0941। দেখেন কম্পিউটার টেক মেট্রো ব্যাংক আমি এইভাবে লিখলাম, নর্মালি লেখা থাকে কি, অ্যাকাউন্ট নাম্বার কার নামে হয়, হয় ব্যক্তির নামে হয় নাহলে প্রতিষ্ঠানের নামে হয়, অ্যাকাউন্ট নেমটা আর কি। যখন আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট তখন আমাদের পার্সোনাল নামে হয়, আর যখন আমাদের প্রতিষ্ঠানের নামে হয়, যেমন ধরেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের একটা ব্যাংক অ্যাকাউন্ট, ওটা কি মালিকের নামে হবে না, স্কয়ার ফার্মাসিউটিক্যাল নামেই হবে। যার কারণে এটা হচ্ছে ব্যাংকের নাম লিখছি আমরা মেট্রো ব্যাংক, পাশে লিখছি অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা লেখার কারণ কি, কারণটা হচ্ছে আমাদের একই ব্যাংকে কয়েকটা অ্যাকাউন্টও থাকতে পারে, যাতে আমার অ্যাকাউন্ট নাম্বার ভুলায় না যায়, বা একই ব্যাংকে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে আমি এক অ্যাকাউন্টের জায়গায় আরেক অ্যাকাউন্টে লেনদেন না করে ফেলি, এই জন্য আমরা পাশে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবো। এটা এটা অবশ্যই লিখবেন, আপনি যত বড় অ্যাকাউন্টেন্টই হন এটা একটু লিখবেন, তা না হলে মানুষের ভুল হইতে 1 সেকেন্ডের সময় লাগবে না, আর ভুল হয়ে গেলে এক ব্যাংকের মানে ট্রানজাকশন আরেক ব্যাংকে তুলে ফেলে এটা কিন্তু আপনার জন্য মহাবিপদ হয়ে যাবে। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট নেম নর্মালি লেখার কথা ছিল কম্পিউটার টেক পিসি এন্ড অ্যাক্সেসরিজ, বাট আমি কম্পিউটার টেকের পাশে ব্যাংকের নামটাও লিখলাম, আর এইখানে চারটা, এই যে লাস্ট 4টা ডিজিট, এই অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টা ডিজিট দিলাম, কারণ এইটা হবে ডিসপ্লে নেম, আপনাকে সবসময় দেখাবে এই নামটা। তাহলে লাস্ট 4টা ডিজিট যখন আমরা লিখবো তখন আমরা বুঝতে পারবো যে ঠিক আমরা কোন ব্যাংকে কোন অ্যাকাউন্টের লেনদেন করতেছি। এরপর আসেন অ্যাকাউন্ট টাইপ, এটা মনে আছে কি কারো, এটা হবে আদার। দুইটা অপশন আছে, একটা ক্রেডিট কার্ড, একটা হচ্ছে আদার। শুধুমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রেই ক্রেডিট কার্ড ব্যবহার করব, বাকি যত অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ওয়ালেট, বিকাশ, নগদ যা আছে সব হবে আদার্স। এরপরে আসেন অ্যাকাউন্ট নাম্বার বলতেছে,
অ্যাকাউন্ট নাম্বার তো যে এইটাই। এরপর আসেন অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড, আচ্ছা আমরা একটু দেখে নিই যে আগের দুইটার অ্যাকাউন্ট কোড কোনটা কোনটা ছিল। না না, অ্যাকাউন্ট কোড অপশনাল না, ওখানে অপশনাল হইলেও আপনার চার্ট অফ অ্যাকাউন্টে অ্যাকাউন্ট কোড থাকতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট দেখেন, এখানে দেখেন মেট্রো ব্যাংক হচ্ছে 103 আর 104, দুইটা মেট্রো ব্যাংক আগে থেকেই আছে। হ্যাঁ, আমরা এখন কি করব, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে যে ক্লায়েন্ট কাজ দিচ্ছে তার হচ্ছে তিনি ব্যাংক অ্যাকাউন্টই অ্যাড করেন না, এরকম বহুত অপশন পাওয়া মানে বহুত লোক পাবেন আপনি। হ্যাঁ, তাহলে আমরা দিলাম এটা 105। ওকে, এখন এই যে কোড, এই কোডটা সবসময় ব্যাংকের ক্ষেত্রে 1 দিয়ে শুরু করবেন, এটা হচ্ছে আমার নিয়ম। আমার নিয়ম কেন, 1 দিয়ে শুরু করলে ব্যাংক অ্যাকাউন্টটা সবসময় চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টের উপরে পাবেন, উপরের দিকে পাবেন। আর ব্যাংক আপনার প্রতিদিন কোনো না কোনো কাজে ব্যাংক আপনার দরকার হবে। ওকে, এই জন্য আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে 1 দিয়ে শুরু করবেন। এখন এই যে কারেন্সি বলছে বাংলাদেশি টাকা, আচ্ছা এটা আমি ব্রিটিশ পাউন্ড করে দিই। হ্যাঁ, নাকি ও না, এখান থেকে চেঞ্জ করা যাবে না, কারণ হচ্ছে আমার হোম কি করছি আমি বাংলাদেশি টাকা করছি। হ্যাঁ, আচ্ছা বাংলাদেশি টাকা, এটাকে আমি অ্যাড অ্যাকাউন্ট করলাম। স্টেটমেন্টে যে স্যার পাউন্ড হোক আর ডলার হোক, আমার তো স্টেটমেন্ট মিলে যায়, কিন্তু যার আপনি করবেন যে যে মানে যে ক্লায়েন্টের করবেন তারটা তার দেশেরটাই থাকবে, ওটা নিয়ে সমস্যা। ওকে, এখন দেখেন 105 কম্পিউটার টেক মেট্রো ব্যাংক, মানে এই দুটো থেকে নামটা একটু আলাদা করছি আর কি। হ্যাঁ, কম্পিউটার টেক মেট্রো ব্যাংক, এটা 0। তাহলে সিনারিও 1, 1 নাম্বার সিনারিও কি, ব্যাংক স্টেটমেন্ট পাঠাইছে কিন্তু অ্যাকাউন্ট 0-তে নাই, অ্যাড করে নাই। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করে নেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাকাউন্ট অ্যাড করছে কিন্তু ওপেনিং ব্যালেন্স ঠিক। আপনার এখানে যে ওপেনিং ব্যালেন্স আছে ফেব্রুয়ারির 1 তারিখে যে ব্যালেন্স আছে ওপেনিং ব্যালেন্স, এই যে সামারিতে ওপেনিং ব্যালেন্স যদি এইটা না থাকে তাহলে আপনি কিয়ামত পর্যন্ত হিসাব করলেও ফেব্রুয়ারির ব্যাংক রিকনসিলিয়েশন মিলবে না। তার মানে আপনার ওপেনিং ব্যালেন্স এটাই হইতে হবে। এখন ধরেন উনি ভুল ভাল এন্ট্রি দিছে, উনি জিরো অত ভালো বুঝেন, আমি যখন নতুন একটা অ্যাকাউন্ট খুললাম তখন জিরো না, না আগে থেকে ছিল অ্যাকাউন্ট খুললেও জিরো হবে। অ্যাকাউন্ট ব্যালেন্স যদি অ্যাকাউন্ট, কারণ আপনি অ্যাকাউন্ট তো 10 টাকা 5 টাকা হলেও অ্যাকাউন্ট টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন। আচ্ছা, এটা সফটওয়্যারে অ্যাকাউন্ট খুললাম। হ্যাঁ, সফটওয়্যারে না, ব্যাংকে যখন আপনি অ্যাকাউন্ট খুলছেন ব্যাংক কি আপনাকে 0 পয়সা অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে? না, কোনো একটা অ্যামাউন্ট জমা দিয়ে তো আপনি খুলছেন, ওই যে অ্যাকাউন্টটা যে অ্যামাউন্টটা জমা দিয়ে খুলছেন। ধরেন আপনি জানুয়ারি আজকে কয় তারিখ, আজকে 24 24 তারিখ, আজকে 24 তারিখে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললেন। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে ধরেন আপনি 200 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন, কথা কথা। জি, এখন আজকে জানুয়ারির 24 তারিখে আপনার ওপেনিং ব্যালেন্স হবে 200 টাকা। 200 টাকা। এখন এইভাবে ট্রানজাকশন করতে করতে জানুয়ারি শেষ, জানুয়ারির লাস্ট দিন আপনার ধরেন ব্যালেন্স মানে যোগ বিয়োগ করে ব্যালেন্স আছে ধরেন 50 টাকা, তাহলে এটা আপনার এন্ডিং ব্যালেন্স জানুয়ারির লাস্টের দিন। ফেব্রুয়ারির প্রথম দিন তাহলে ওপেনিং ব্যালেন্স কত হবে? ওটাই হবে 50। ওকে, তো এখানে এটা আসলে এই যে এখানে বলছে কি 1 ফেব্রুয়ারি 2020 এর একটা লেনদেন আমরা করতেছি। হ্যাঁ, তাহলে এখানে বলছে কি ওপেনিং ব্যালেন্স হচ্ছে এইটা, তার মানে এটা জানুয়ারির 31 তারিখে কিন্তু এন্ডিং ব্যালেন্স ছিল এটা। ক্লোজিং ব্যালেন্স। ওকে, তো যার কারণে যদি এমন হয় যে ধরেন জানুয়ারির 31 তারিখে ক্লোজিং ব্যালেন্স 0, তাহলে ফেব্রুয়ারির 1 তারিখে ক্লোজিং ওপেনিং ব্যালেন্স 0ই হবে। ব্যালেন্স 0 হতে কোনো অসুবিধা নেই, কিন্তু যে ব্যালেন্স যেটা আছে ওটাই থাকতে হবে, বুঝতে পারছেন? নতুন হলেও ব্যালেন্স 0 হবে না। আচ্ছা, যদি লেনদেন করতে করতে 0 হইতেও পারে, ওটা কোনো অসুবিধা নেই। 0 হলে এখানে ওপেনিং ব্যালেন্স আমরা 0 দিয়ে শুরু করব। ওকে, এখন দেখেন এই যে অ্যাকাউন্টটা ধরে নিচ্ছি আমরা তো একটা অ্যাড করে দেখলাম, যদি না থাকে তাহলে কি হবে। আর ধরেন আছে কিন্তু ওপেনিং ব্যালেন্স কত, এই ধরেন এটা মেট্রো ব্যাংক, এটা ওনার এখানে আছে, এটা ওপেন করি, মাইনাস হলেও সমস্যা নেই, মাইনাসও হতে পারে কিন্তু ব্যালেন্স কিন্তু মাইনাস হতে পারে। আচ্ছা, এইটার দেখেন ওপেনিং ব্যালেন্স কত, 4565.53। উনি ধরেন যে ওনার কোন লেনদেন কখন করছে, জানুয়ারি লেনদেন ফেব্রুয়ারি দিয়েছে, ডেট ঠিক নাই, তো ওপেনিং ব্যালেন্স একটা চলে আসছে। এইটাকে এখন যদি ঠিক করতে হয়, কারণ ফেব্রুয়ারির ওপেনিং ব্যালেন্সটাই আপনাকে ওখানে বসাতে হবে, আদারওয়াইজ আপনি ঠিক করতে পারবেন না। ঠিক আছে, তা ফেব্রুয়ারি 2020
এটার ওপেনিং ব্যালেন্সটাই বসাতে হবে। এখন ধরেন যদি আমরা এইটা হয়, আমরা এইটাকে এই যে সংখ্যাটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কতগুলো লেনদেন হয়েছে। এখন ওপেনিং ব্যালেন্স একটা আছে কত, এইটার উপরে লেনদেন করতে করতে এইটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা এইটা তো আগেও করা ছিল একই ডেটে, এটা বোধহয় আগে করে দেখাইছি। আচ্ছা ধরেন এইটারই আমরা একটা ওপেনিং ব্যালেন্স দেই। হ্যাঁ, এখন ওপেনিং ব্যালেন্স কিভাবে দেয়, ব্যাংক অ্যাকাউন্টে জেরোতে, মনে আছে? ব্যাংক অ্যাকাউন্টে শুরু করার সময় একটা ব্যালেন্স দিয়ে দিতে হবে। যদি না, না এখানে তো শুরু করার সময় ব্যালেন্স দেওয়ার কোনো জায়গাই ছিল না। এমন যখন কেমন আমরা চাইছে, স্যার? যখন আমরা অ্যাকাউন্টটা ওপেন করলাম তখন কিন্তু ব্যালেন্স দেওয়ার জেরোতে অ্যাকাউন্ট ওপেনিং এর সময় ব্যালেন্স দেওয়ার কোনো জায়গা থাকে না, যেটা কুইক বুকে থাকে। ধরেন এইটাতে আমরা ব্যালেন্স দিব, এই 105 অ্যাকাউন্টে ব্যালেন্স দিব। এই ব্যালেন্স দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, রিসিভ মানি করতে হবে। কুইক বুকে যেমন ওপেনিং ব্যালেন্স জার্নাল করে দেয়া যায়, জেরোতে জার্নাল করে আপনি ব্যাংকে কখনো ব্যালেন্স দিতে পারবেন না। এখানে কি করতে হবে, আমি এটা বড় করছি না, এই যে প্লাস যে আইকনটা, প্লাস আইকন থেকে রিসিভ মানি করতে হবে। টাকা ওপেনিং ব্যালেন্স কখন হবে, টাকা ঢুকলেই না ওপেনিং ব্যালেন্স হবে। তাহলে আমার রিসিভ মানি দিব। রিসিভ মানি দিলে আমাকে প্রথমেই বলবে তোমার ব্যাংক কোনটা, কোন ব্যাংকে রিসিভ মানি করতে চাও। এই যে কম্পিউটারটেক মেট্রো ব্যাংক, এটা রিসিভ মানি করতে চাই, এটা আমি নেক্সট করব। নেক্সট করে এই যে দেখেন ফ্রম, টাকাটা কোথা থেকে আসতেছে, এই ফর্মের জায়গায় আমাদের লিখতে হবে ওপেনিং ব্যালেন্স। এই ওপেনিং ব্যালেন্স একটা অলরেডি অ্যাড করা আছে এখানে, যার কারণে এটা শো করতেছে। নিচে জাস্ট প্লাস নিউ থাকবে, ওখানে ক্লিক করলে ওপেনিং ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন ডেট কবে, ডেট ছিল 1 ফেব্রুয়ারি 2020। ওই ডেটের ওপেনিং ব্যালেন্সটা তো আমার দরকার। স্টেটমেন্ট কবে, স্টেটমেন্ট হচ্ছে 1 ফেব্রুয়ারি 2020 এর স্টেটমেন্ট। তাহলে এই ডেটের ওপেনিং ব্যালেন্স আমার দরকার। এখন এই ডেটের ওপেনিং ব্যালেন্স কত, 399.47। আর চেয়ার নাই, আছে। ওকে। তাহলে আমরা এখানে ডেট কবে দিব, প্রথমে আমরা সিলেক্ট করব 2020 এর ফেব্রুয়ারি মাস, ওকে দিলাম। এরপর 1 ফেব্রুয়ারি 2020। ফ্রম আসতেছে কোথায়, এখানে অবশ্যই লিখতে হবে ওপেনিং ব্যালেন্স। ওকে, এখন এখানে যদি আইটেম দেন, এই আইটেমে কোনো আইটেমের বিনিময়ে কি আমরা নিচ্ছি এটা, এখানে আইটেম সিলেক্ট করা যাবে না। ডেসক্রিপশনে লিখবেন Description, opening ব্যালেন্স এমনি যায়, ইউনিট প্রাইস আসে। ওপেনিং ব্যালেন্স যদি যেমন লিখতেই হয়, একটা ব্যাকআপ না? কোনটা কোনটা। সেইটা আমি সেটাই বলছিলাম গত ক্লাসে স্যারের সাথে এটাই বলছি। ওপেনিং ব্যালেন্স দিচ্ছি আমি, আমাকে দেখাতে হবে ইউনিট প্রাইস, কোয়ান্টিটি। ম্যাডাম না, জেরোতে রয়ে যাচ্ছে। এটার সিস্টেমটা এটা আপনার এটা এইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ওপেনিং ব্যালেন্স হচ্ছে 399.47। এক টাকা রেট দিলাম, হ্যাঁ এক টাকা রেট দিলাম। কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি এক। আচ্ছা, এখন ঠিক আছে। এখন এই যে অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট, এইটা আমরা কি সিলেক্ট করব, না এখানে তো ওপেনিং ব্যালেন্স নামে কোনো ব্যাংক বা 200 ওপেনিং ব্যালেন্স নামে কোনো চার্ট অফ অ্যাকাউন্ট নাই। এটা আমরা ধরছি ফ্রম, কার কাছ থেকে, কন্ট্যাক্ট, যেটা সাপ্লায়ার বা কাস্টমার যে কন্ট্যাক্টে অ্যাড করছে ওপেনিং ব্যালেন্স। এখানে দিতে হবে সেলস ইনকাম। সেলস মানে কি, রেভিনিউ, ইনকাম। একটা ব্যাংকের টাকা ধরলে এটা কি হয়, যেই টাকা দেখ, ধরেন মালিকের কাছ থেকে টাকা আসছে, ইকুইটির থেকে আসছে, ইকুইটির থেকে আসলেও কিন্তু এটা ব্যবসার জন্য ওটা ইনকাম, টাকা আসছে না। ইনকাম ঠিক আছে, কিন্তু ইকুইটি একটা জিনিস আবার সেল আর কাজ। না, এখানে আমি বলি ব্যাংকে যেভাবে টাকা আসে, ইকুইটির টাকাটা হচ্ছে আপনার এক হিসেবে ইনকাম, এক হিসেবে লোন। ঠিক আছে, টাকা ঢুকছে এখানে, ধরেন আপনি ইনকাম ঠিক না, মানে ব্যাংকের ক্ষেত্রে অ্যাকাউন্টে রিসিভ এবং এক্সপেন্স, রিসিভ এবং সেন্ড, এটা আপনি ইনকাম ওইভাবে ব্যাংকের এটা ওইভাবে আসবে না। এটা রিসিভ এবং এক্সপেন্স, মানে আসছে টাকা, রিসিভ হয়েছে এবং বের হয়ে গেছে, সেটা যদি দেখাইতে যান। এখন আপনি যদি ওনার্স ইকুইটি থেকে ধরেন তাহলে কি হবে, তাহলে এটা কিন্তু আপনার একটা ব্যাংকে টাকা ঢোকার পাশাপাশি একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। কারণ আমাদের তো এখানে লাইবিলিটি আসা যাবে না, যার কারণে আমরা রেভিনিউ ধরেই আঁকাবো। রেভিনিউর জন্য তার লাইবিলিটি নেই। না, কিন্তু সেলও তো কিছু করলাম না। সেল কিছু করে নেওয়ার জন্য তো এখানে আইটেমে যায়নি আপনার। স্যার ওই যে এটা বানায়, কিন্তু মানে সামঞ্জস্য না। যে বানাইছে সে এখন complete এই যে করে সামঞ্জস্য তারপর না, যে কথাটা, এই কথাটা বলতে হবে আপনাকে জেরো যেভাবে বানাইছে আমি এখন ওইভাবেই অ্যাডজাস্ট করতেছি। আমাদের অপশন বুঝছি স্যার আমি।
বা সামান্য প্রথম সময়। মানায় হচ্ছে তো মনে নেই এটা সিস্টেমটা করা, তারপরে এটা মিলিয়ে দিছে। এই তো আর কি বলবো। না এখন ধরেন যে ওনারা কি লজিকে করছে এইটা আসলে আমার জানা নাই, মনে নাই ওদের, পরে কমপ্লিট করছে। কিন্তু তারপরে এখন ওপেনিং ব্যালেন্স দিতে গেলে এই সিস্টেম ছাড়া দ্বিতীয় সিস্টেম আপনি দিতে পারবেন না, দ্বিতীয় কোনো বুদ্ধি নাই এই জেরোতে দেওয়া, বুঝছেন? তো যাই হোক, এটা আমরা সেল ধরলাম। আর ট্যাক্স, এই ট্যাক্স রেট অলওয়েজ ধরবেন জিরো। কারণ কি, ব্যাংকে যে টাকা আসছে ওটা কিন্তু ট্যাক্স সহই আসছে, তাই না? ধরেন আমরা একটা জুতা কিনতে গেছি, জুতার দাম 1200, ওর উপর ভ্যাট আছে 15%, ধরেন জুতার দাম 1275 টাকা, কথার কথা। এখন আমরা যদি কার্ডে পেমেন্ট করি, আমরা কি 1200 আলাদা পেমেন্ট করি আর হচ্ছে ওই কি বলে 75 আলাদা পেমেন্ট করি? আমরা একবার 1275 টাকা দিয়ে দিই, উইথ ভ্যাট এত টাকা আসে, তাই না? তো ব্যাংক থেকে যে আমার কার্ড থেকে দিলাম মানে কি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হলো না? তো ব্যাংকের স্টেটমেন্টে আমার কত আসবে? 1275ই আসবে, খরচ হয়েছে। কারণ 1275-এর উপর আমি তো আলাদাভাবে আবার ট্যাক্স বসে এখানে, তাহলে আমার কি অঙ্ক মিলবে? না, আমার ট্যাক্সও বেড়ে যাবে, আমার হিসাবও মিলবে না। এই জন্য ব্যাংক লেনদেনের সময় আমরা ট্যাক্স ধরবো সবসময় জিরো। কারণ যে অ্যামাউন্ট, ওটা ইনক্লুসিভ ট্যাক্স ওর মধ্যে আসেই অলরেডি, ওই টাকার মধ্যে অলরেডি ট্যাক্সের টাকাটা আছে। দেখেন, এখন যদি আমি এটাকে সেভ করি, আমি একটা কাজ করব, সেটা হলো আর একটা সিনারিও আছে। ধরেন আমি এখানে দিলাম 500, তাহলে আমার ওপেনিং ব্যালেন্স কত? 500। আমি এটা সেভ করলাম। 1 ফেব্রুয়ারি 2020-এ আমার ওপেনিং ব্যালেন্স 500। প্রথম সিনারিও কি, আমার ওপেনিং ব্যালেন্স নাই বা আমার অ্যাকাউন্টই নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। দ্বিতীয় সিনারিও হচ্ছে ক্লায়েন্টের এরকম ঝামেলা থাকবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট আছে, ওপেনিং ব্যালেন্সও আছে, কিন্তু ওপেনিং ব্যালেন্স আছে ভুল। হইতে পারে না এরকম? অ্যাকাউন্ট আছে, এই যে কম্পিউটার মেট্রো ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওপেনিং ব্যালেন্সও আছে, কিন্তু ওপেনিং ব্যালেন্স আছে কত? 500। এখন যদি আমরা ব্যাংকে যাই, স্যার এখানে একটা অপশন ছিল, যেহেতু আমরা সেলসে দেখাইছি, সেলসে আমি 500 টাকা হিট করবে না, যে বিক্রি হয়ে গেছে 500 টাকা। হ্যাঁ, ইনকামে তো অবশ্যই এলো। কারণ আপনার যদি ব্যাংকে টাকা ঢুকে কোনো না কোনো জায়গা থেকে তো ঢুকছে, আপনি ওনার সিকিউরিটি থেকে দিলে ইনকামের জায়গায় লাইবিলিটি হবে। ব্যাংকে টাকা ঢুকছে, এটা তো ইনকামই হয়েছে, কিন্তু এটা আপনার কোনো কি বলে এটাকে, ইনভেন্টরি এগেনস্ট ইনকাম হয়নি, আপনি তো আইটেম লেখেন নাই। না, ইনভেন্টরি এগেনস্ট অবশ্যই এটা ইনকাম হয়েছে, কারণ যেই টাকা দিক আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে মানে কি ইনকাম আসছে না, রেভিনিউ আসছে না? সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সেলস রেভিনিউতে তো দেখাবে 500 টাকা। সেলসে তো দেখাই নাই তো, মানে আমার তো ইনভেন্টরি এগেনস্ট এটা আসে নাই, আমি তো ইনভেন্টরি সিলেক্টই করি নাই। রেভিনিউ তো আসছে, রেভিনিউ তো অবশ্যই হিট করবে, অবশ্যই আসবে রেভিনিউতে। কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন বিক্রি এগেনস্টে, সেলস দেখাইছি মানে বিক্রি এগেনস্টে তো করি নাই, কারণ আইটেম তো আমি সিলেক্টই করি নাই, ঠিক আছে। বুঝছেন? আচ্ছা, এখন দেখেন সিনারিও 2, সেটা হলো যে এই কম্পিউটার টেক মেট্রো ব্যাংকের ইয়ে কি আছে, আমি অ্যাকাউন্টিং থেকে এই যে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে আসলে আমি ব্যাংক অ্যাকাউন্টগুলো পাবো, আমার যে কটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন এই ব্যাংক অ্যাকাউন্টে এসে দেখতেছি যে আমার ব্যাংক আছে, কিন্তু ওপেনিং ব্যালেন্স। তাহলে কি করতে হবে? সিনারিও 2 বা 3 যেটাই হোক, আমরা এই যে ব্যাংকের নামের উপর ক্লিক করে ব্যাংকটা ওপেন করব। ওপেন করার পর এই যে ট্রানজ্যাকশনটা আছে, এই ট্রানজ্যাকশনটার উপরে ক্লিক করব। ওকে, ক্লিক করে ট্রানজ্যাকশনটা ওপেন করলাম, আমরা দেখতেছি ওপেনিং ব্যালেন্স, এখানে ডেট ঠিক আছে, ডেটও যদি ভুল থাকে তাও ঠিক করা যাবে, হ্যাঁ, এটা ঠিক করতে হবে। তাহলে আমরা যাব এই যে অপশন থেকে এডিট ট্রানজ্যাকশনে যাব। এডিট ট্রানজ্যাকশনে গিয়ে যদি ডেট ভুল থাকে তাহলে ডেট ঠিক করে দিব, আর যদি ইউনিট প্রাইস, এটা হবে 399.47। ওকে, এটা থেকে আমরা আপডেট দিব। দেখেন, এইটা কিন্তু বারবার আপডেট দেওয়া যাবে, কারণ প্রতিবার আপনার ডেট হবে ডিফারেন্ট। একই ডেটে তো আর আপনি দুইবার রিকনসাইল করবেন না, তাই না? আপনি যখন গেলেন মার্চের 1 তারিখে আপনার রেগুলার করে গেলে তো ওপেনিং ব্যালেন্স অটোমেটিক থাকবে, রেগুলার করেন না, এখন মার্চে যাচ্ছেন, মার্চে দেখতেছেন যে আপনার ওপেনিং ব্যালেন্স মিলে না, তাহলে মার্চের 1 তারিখে যদি আপনি ওপেনিং ব্যালেন্স দেন, তাহলে কি ফেব্রুয়ারির 1 তারিখে যেটা সেটার সাথে কোনো ঝামেলা হবে? হবে না। যার কারণে ওপেনিং ব্যালেন্স যদি আপনার কয়েকবারও চেঞ্জ করতে হয় বা ডেট যদি ডিফারেন্ট থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যে এডিট করলাম এটা তো উনি চাইলে দেখতে পারবেন। হ্যাঁ, এটা লক থাকবে, মানে যে দিবে আমার কাজ বা যে আমরা যে করবো, আমি যে এডিট করলাম উনি তো এটা দেখতে পারবেন। হ্যাঁ, কন্টাক্ট লগে আপনিও দেখতে পাবেন, সেও দেখতে পাবে, প্রতিটার কন্টাক্ট লক থাকবে।
ওকে, এখন আসেন তাহলে আমরা ফাইনালি কি পাইলাম? আমরা যে ব্যাংক স্টেটমেন্টটা পাইছি, এই ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী এখানে এখানে কোনটাতে এডিট করলাম বলেন তো? আমার চার্ট অফ অ্যাকাউন্টে। খাতা তো দুইটা, জি। ব্যাংকের খাতা, আমার খাতা। ব্যাংকের খাতার থেকে ফেব্রুয়ারি মাসের হিসাব তুলে স্টেটমেন্ট আকারে আমার কাছে আসছে। আর আমার খাতায় কি আছে? আমার খাতায় যা দেখলাম যে আমার খাতাই নেই। খাতা খুললাম, আর একটা দেখলাম যে খাতা আছে কিন্তু অ্যাকাউন্ট মানে টাকার অঙ্ক ভুল। ঠিক আছে, তাহলে টাকার অঙ্ক ঠিক করলাম। করার পর এখন ব্যাংকের খাতার ওপেনিং ব্যালেন্স আর আমার খাতার ওপেনিং ব্যালেন্স দুটা মিলল। ওকে, এখন কাহিনী যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাংকের যে স্টেটমেন্ট আমার হাতে আছে সেটা তো আমার সিস্টেমে তুলতে হবে। তার হলে দুটো পাশাপাশি রেখে মিলাবো কেন, সমন্বয় করবো কি করে? ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ব্যাংক স্টেটমেন্টটা আছে এইটাকে কনভার্ট করে আমার জেরোতে আপলোড করা। তাহলে আমরা পাশাপাশি মিলাইতে পারবো আমার খাতায় কি আছে, ব্যাংকের খাতায় কি আছে। ওকে থাকলে ওকে, দুইটা সমন্বয় হয়ে যাবে। ওকে, এখন আসেন আমাদের এই পর্যায়ে কাজ হচ্ছে এইটাকে কনভার্ট করে সিএসভি তে নিতে হবে। এক্সেলের একটা ফরম্যাট আছে না সিএসভি, সিএসভি তে নিয়ে আপলোড করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা একটা লিংক ওপেন করি। ওটা কি আছে? পিডিএফ ফরম্যাটে আছে না? স্টেটমেন্ট আমরা কি ফরম্যাটে পাইছি? পিডিএফ। তাহলে পিডিএফ টু সিএসভি। আমার কাছে অনেকগুলো লিংক আছে, তার মধ্যে কয়েকটা আপনারা দেখেন এরকম কয়েকটা পেয়ে যাবেন। হ্যাঁ, এক একটা এক এক রকম রেজাল্ট দিবে। যদি পেইড ভার্সনও হয়, আমার কাছে পেইড ভার্সনও আছে, কিন্তু পেইড ভার্সন হইলেও 100% রেজাল্ট দিতে পারে না। কিছু কিছু জায়গায় ম্যানুয়ালি এডিট করতেই হবে। কারণ আপনি যদি বলেন যে ভাই এটা কেমন হয়ে গেল, এখন যেমনই হোক এটাই 100% রেজাল্ট দিতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা এগুলো দেখাই, এগুলোর থেকে আপনি এডিট করতে পারবেন। আরেকটা দেখাই, তো আছে আরেকটা আছে এইটা। এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। এই লিঙ্কটার রেজাল্ট সব থেকে ভালো আসে, এই লিঙ্ক থেকে কনভার্ট করলে সব থেকে ভালো আসে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এরা ফ্রিতে দিনে একটার বেশি কনভার্ট করতে দেয় না। একটার বেশি দুইটা করতে গেলে তখন মূল্যটা পারচেস করে। ফ্রিতে আপনি প্রতিদিন যদি একটা করে করেন করতে পারেন। কেন এটা আমি একবার করে আর করি না, মেল আইডি লাগবে না। না না, ওদের ট্র্যাকিং সিস্টেম আছে। আপনার কোনো মেইল আইডি আমাদের এখানে লগ ইন করছি, কিচ্ছু করি নেই। যে আমি একটা করে একটা করতে গেলে বলবো যে আপনার দিনের কোটা শেষ। আইপি অ্যাড্রেস এগুলো একটা ও ট্র্যাক করে ওগুলো। আচ্ছা, তাহলে এখানে ক্লিক হেয়ার কনভার্ট এ পিডিএফ, এখানে ক্লিক করব। ক্লিক করলে ও আমার লোকেশন জানতে যাবে কোথা থেকে আমি এটা করব। হ্যাঁ, এরপরে এখানে এখানে এই যে পিডিএফ আপলোড, এই যে কনভার্ট, দেখেন ও যেটা ডাউনলোড করাবে সেটাই দেখাচ্ছে। ও কি করছে, আমার যতগুলো ট্রানজ্যাকশন আছে সবগুলোকে একটা ফরম্যাটে নিয়ে আসছে, এই ফরম্যাটে নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে এসে এখন যদি আমি এটা ডাউনলোড করি, এতক্ষণ লাগে ওপেন হইতে। তাইলে আমরা যে পিডিএফটা পেয়েছিলাম সেই পিডিএফটা কনভার্ট করে আমাদের এই পর্যায়ে আসছে, এরকম একটা আসছে। হ্যাঁ, এখানে লেনদেন সহ। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, সেটা হলো এই যে দেখেন আমাদের ট্রানজাকশন আছে কত, 28 ফেব্রুয়ারি পর্যন্ত, তাই না? 5 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা দেখছিলাম না? তার মানে এই যে নিচের যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, এগুলোকে আমরা ডিলিট করে দিই। আমরা শুধু রাখবো কি, শুধু ট্রানজাকশন রাখবো,
শুধু ট্রানজাকশন, তার মধ্যে দেখেন এই যে ডেট ট্রানজাকশন, এই যে এগুলো ফালাই দিতে হবে। এটা তো উপরে হেডিং, এটা তো আছেই, হ্যাঁ, যে কয়টা আছে এই কয়টা ফালাই দিতে হবে। এই যে এইটাই ছিল, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে কি হয়েছে, জিনিসটা একটু বড় করি। 5 তারিখ কার্ড পারচেজ, হ্যাঁ, কার্ড পারচেজ ফেসবুক, এই যে এইটা, হ্যাঁ, এইটা ছিল কোথায়, এটা ছিল উপরের লাইন, এটা কিন্তু নিচের লাইনে চলে আসছে। আপনাদের এরকম ভেঙে চুরে যাবেই, এটাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। এই যে কাজটা করতে হবে, এই জন্যই আপনাকে কাজ দিবে। তা না হলে তার কাছে যদি সব অটোমেটিক সিস্টেম থাকে, আপনাকে কোনোদিনও কাজ দিবে না, ও তো জানি সব। আর এটাকে বিরক্ত মনে করলে হবে না, এটা করতে হবে। ওকে, এখন আসেন, এই যে এইটাও ভেঙে গেছে, পরের লাইনে চলে আসছে, বাকিগুলো ভাঙে নাই, বাকিগুলো মোটামুটি ঠিকঠাক মতো আছে। এখন আপনার এই ভাঙাটা এই 2 লাইন না হয়ে তো আপনার এরকম নিচে আরো 10টা লাইনেও আসতে পারে, তাই না? সেটা এরকম 2 লাইন না হয়ে 4 লাইনও হতে পারে, অনেক কিছুই হতে পারে। আর একটা দিয়ে দেখাই, এটা আমি একটু সেভ করে রাখি। ডেস্কটপ নাম্বার 1, এইটা হচ্ছে একটা, এটা আমি সেভ করে রাখলাম। এখন ধরেন আরেকটা দিয়ে যদি করি তাহলে কি হবে, লিঙ্ক তো অনেকগুলো, তাই না? এই ধরেন এটা দিয়ে যদি করি, চুজ ফাইল, এখানে ডিরেক্ট সিএসভি আছে, কনভার্ট নাও, ডাউনলোড। দেখেন এইটা আরেক ভাবে আসছে, দেখছেন? মানে ওই যে পিডিএফ এ মাঝখানে মাঝখানে যে লেখাগুলো ছিল সেগুলোও আসছে, এখানে নিচে আবার ট্রানজ্যাকশন আসছে, আবার লেখা আসছে, আবার ট্রানজ্যাকশন, আবার অনেক রকমের কাহিনী আছে। এখন এখান থেকে আমাদের ট্রানজ্যাকশন কটা খুঁজে বের করতে হবে। ওকে, দেন উপরের এগুলো আমার দরকার নেই, এগুলো কিন্তু ট্রানজ্যাকশন না, হ্যাঁ। এই কটা ডিলিট করি, আবার এগুলো আমার ট্রানজ্যাকশন না। ট্রানজ্যাকশন শুরু হয়েছে কোথা থেকে, ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন, এই যে অ্যাকাউন্ট না, এটাও না, এই যে 5 ফেব্রুয়ারি, এই আগ পর্যন্ত আমাদের এটা দরকার নেই। উপরে সব ডিলিট করে 5 ফেব্রুয়ারি এখান থেকে ট্রানজ্যাকশন শুরু হয়েছে না, ঠিক আছে, এখান থেকে চলতেছে চলতেছে, মাঝখানে দেখেন যে ডেট ট্রানজ্যাকশন এগুলো চলে আসছে, এই লাইনগুলো আমার ডিলিট করতে হবে। আর কোথায় আছে, এই লাইনগুলো ডিলিট করতে হবে, শুধু ট্রানজ্যাকশনটা রাখবো, হ্যাঁ। এই যে এই পর্যন্ত ক্লোজিং ব্যালেন্স, দেখেন এই ক্লোজিং ব্যালেন্সও কিন্তু রাখা যাবে না, ট্রানজ্যাকশন শুধু, হ্যাঁ। ক্লোজিং ব্যালেন্স থেকে নিচে যা আছে এগুলো ডিলিট করে দেব। তাহলে এখানে আমার ট্রানজ্যাকশন থাকলো কতটুকু, এতটুকু। এখানেও দেখেন এই দুটো লাইন কিন্তু ভেঙে আসছে, তাই না? এইখানে দেখেন 3 লাইনে আসছে, 3 লাইন, ওখানে ছিল 2 লাইন, এখানে আসছে 3 লাইন। এই 3 লাইন দিয়ে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না, আপলোড করতে পারবেন না, এটা সব সিঙ্গেল লাইন আনতে হবে। এখন ধরেন আমি যদি একটু এটা বড় করি, দেখেন এইখানে আছে হলো ডেট, ঠিক আছে, এইখানে আছে হলো ডেসক্রিপশন, আর এখানে আছে হলো টাকার অঙ্ক। ওকে, আচ্ছা, এখানে টাকার অঙ্কর মধ্যে একটু ঝামেলা আছে, এটা দেখে দেখে ঠিক করতে হবে। মাঝখানে একটা ঘর বেশি আসছে, আচ্ছা এটা থাকুক। এখন ধরেন আমরা এইটাকে যদি সিঙ্গেল লাইনে আনতে চাই তাহলে কি করব, একটা একটা করে কিভাবে করতে পারি, ধরেন এইটাকে কপি করে এখানে আনলাম, তারপর এইটাকে কপি করে এর পাশে এইভাবে বসাইলাম, আর একটা হলো এইটাকে কপি করে এটার পাশে এইভাবে বসাইলাম। এভাবে করা যাবে না ম্যানুয়ালি? এখন যদি আপনার এরকম হয় 150 ট্রানজ্যাকশনের মধ্যে যদি থাকে 70টা, এরকম কতক্ষণে করবেন?
আর এরকম কপি করতে করতে ভুলও হতে পারে। ওকে, যার কারণে আমরা এটা একটা ফরম্যাটে আসার চেষ্টা করব। দেখেন, অনেকের কাছে অনেক ধরনের তরিকা থাকতে পারে, বাট আমাদের মানে ম্যানুয়াল জিনিসটাও শিখতে হবে। কারণ কোনো কারণে একটা লিঙ্ক যদি কাজ না করে, আপনাকে যেটা ফার্স্ট লিঙ্ক থেকে যেটা আমি ডাউনলোড করে দেখাইলাম ওইটাতে কিন্তু মোটামুটি সবই ঠিক ছিল, এখন যদি ওইটা ধরেন কাজ করতেছে না বা এই লিঙ্ক যদি কাজ করতেছে তখন কি করবেন? তখন ম্যানুয়ালি শিখতে হবে না? এখন ধরেন আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ইকুয়াল টু কনকাটিনেট, এই যে এটা কনকাটিনেট। হ্যাঁ, এটার পরে আমরা ফার্স্ট যেটা সেটা সিলেক্ট করব, কমা দিব, স্পেস দিব। সেকেন্ড যেটা রাখতে চাই সেটা সিলেক্ট করব, কমা দিব, স্পেস দিব। থার্ড যেটা রাখতে চাই এটা সিলেক্ট করব, করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এন্টার দিলে দেখেন এখানে যা ছিল সব কিছুই এক লাইনে চলে আসছে। ঠিক আছে, এখন ধরেন এইরকম 3 ঘর যেটা হয়েছে এটা খালি এখান থেকে কপি করে সেটার পাশে বসাই দিয়ে এন্টার করলেই ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আবার ধরেন এই যে এটাও দেখেন 3 ঘর আছে না, 1 2 3, 3টা ঘরে ভাগ হয়েছে, তাই তো? এইটা যদি আমরা এখানে দেখেন পেস্ট করি, দেখেন এই যে লিঙ্কডইন, এটা লিঙ্কডইন, উপরটা ফেসবুক, এটা কিন্তু এক লাইনে চলে আসছে। তো এরকম ধরেন 3 লাইনে যে কয়টা আছে সে কয়টা আমরা এভাবে করব। এখানে যদি আসি, দেখেন 7 ফেব্রুয়ারির যে লেনদেনটা, এটা ডেসক্রিপশন আসছে কয় লাইনে? 2 লাইনে। এখানে কি করব, ইকুয়াল দিব। এইটা এখানে কপি করে বসাইলে কিন্তু হবে না, কারণ এটা 3 ঘরের সূত্র। হ্যাঁ, কনকাটিনেট, এইটা কমা স্পেস পরের ঘর, এইটা ব্র্যাকেট ক্লোজ, এটা 2 ঘরের, এন্টার। ওকে, এখন আসেন এটা যদি আমরা কপি করি, 2 ঘরের পরেরটাও আছে, এই 2 ঘরের পরেরটাও আছে, যেটা যেটা 2 ঘরের আছে 2 ঘরে চলে গেছে সেটা পাশে পাশে যে আমরা জাস্ট খালি পেস্ট করে দিব, শুধু পেস্ট করে দিব, তাহলে ঠিক পাশেরটাতে এটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এইখানে একটা ঘটনা ঘটছে, দেখেন এইটা আসছে এই ঘরের মধ্যে চলে আসছে, আর নিচে এখানে আছে 2 ঘর ঠিকই আছে, কিন্তু এখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে এই 2 ঘর আসবে, এই মাঝখানের এই শব্দটা কিন্তু আসবে না। যার কারণে আমাকে কি করতে হবে, আমাকে আগে এটা কাট করে এই পাশে বসাতে হবে। এখন যদি আমি এইটাকে আবার কপি করে এটার পাশে বসাই তাহলে এই 2 ঘর এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন সবাই? এটাও তো 2 ঘরে তো কনকাটিনেট করা যায় না। হ্যাঁ, 2 ঘরেরই তো করতেছি। এত প্রথম 2টা ছিল 3 ঘর, 3 ঘরে করলাম, করে পাশাপাশি কপি করে পেস্ট করলাম। রেশিও পাবেন কম। হ্যাঁ, আবার যদি 4 ঘর হয় তাহলে কনকাটিনেট দিয়ে ফার্স্ট ঘর কমা স্পেস, সেকেন্ড ঘর কমা স্পেস, থার্ড ঘর কমা স্পেস, ফোর্থ ঘর দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন, তাহলে ফোর্থ ঘরেরটা চলে আসবে। এটা বুঝতে পারেন নাই কে বলেন? প্রসেস এখন মনে রাখার দরকার নেই, সূত্রতে কি ছিল এটা ভিডিও দেখলেই মনে থাকবে, বাট জিনিসটা বুঝতে পারছেন কিনা, কেন এগুলো এ পাশে আসলো। ওকে, আচ্ছা, এখন 3 ঘর 2 ঘর নিয়ে আসছি, আমাদের আর কোনো এরকম বেশি ঘর নাই, এখন সব আছে কি 1 ঘর। 1 ঘর যদি হয় তাহলে 1 ঘরটা কোথায়, এই যে এটা ধরেন, এটা কি করব, এটা ইকুয়াল দিয়ে এটা তো এই 1 ঘর, এটা তো সবাই জানেন নিশ্চয়ই। এখন এটা কি করব, এটা কপি করব, যতগুলো 1 ঘর আছে সবগুলোর পাশে বসায় দিব। এটা সূত্র না দিয়ে তো এমনি চলে আসে। এমনি চলে আসে। এমনি কিভাবে? এটা সিলেক্ট করেন এই চারটা নিচেরটা, এই 11 থেকে 12। মানে এটা টান দিলে? হ্যাঁ, এই চারটা সিলেক্ট করে টান আরে দিয়ে দিলে চলে ভাই, ওটা তো আপনি জানি, আমি বলতেছি ওটা আপনি জানেন, অনেকে এটা নাও জানতে পারে, এই জন্য আমি একদম পিওর ম্যানুয়াল একটা একটা করে গেলে কেমন হয় এটাই দেখাচ্ছি, বুঝছেন? আচ্ছা, তাহলে এটা 2 ঘর আছে, 2 ঘর আছে, এটা বাদ, এটা এই যে এখান থেকে শুরু হবে আবার। হ্যাঁ, দেখেন চলে আসতেছে না, এই যে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে ধরে টান দিলেও আসবে, তাই না? আসে। হ্যাঁ, কিন্তু ওইটা হচ্ছে অন্য হিসাব, ওইটা হলো ম্যানুয়াল, আর এটা হলো আপনার সূত্র হিসাব, সূত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। আর আমি ধরেন চট করে ধরে টান দিলাম, এটা আপনি বুঝলেন, আপনি বুঝলেন। টান দেওয়া ছাড়া বলতেছি, এইটা সিলেক্ট করেন, হ্যাঁ, সিলেক্ট করে ওইখানে টান দেন, একসাথে চারটে পাঁচটা সব চলে আসে। এই যে এভাবে টান দিলে ওই কোণা না, ওই সাইডে সিলেক্ট করে একটা সাইডে চাপ করেন, যেটা সিলেক্ট করছেন না বক্সের ভিতরে, বক্স। হ্যাঁ, কোনটা? সিলেক্ট করেন, হ্যাঁ ওই ডান পাশে যান, হ্যাঁ হ্যাঁ ওইখানে করেন, হ্যাঁ
ও এটা টান দিলে না না, এই টানাটানির মধ্যে দাও না, টানাটানি করা যাবে না। টানাটানি করলে হয় কি, মানে এরকম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে আর কি, চট করে টান দিয়ে নিয়ে গেছে, উনি বুঝে নাই, উনি বুঝে নেই, উনি আবার বলেও নাই, উনি আবার পরে যে ইয়ে করতেছে এটা কেমনে করছে এটা তো বোঝা যাচ্ছে না। এই জন্য আমি সবসময় একটা একটা করে দিই, আপনি জানেন আপনি করো, অসুবিধা নেই। আচ্ছা এটা 2 ঘর, এটা 2 ঘর, এটা 2 ঘর, এই যে এখানে। তাহলে আমরা মোটামুটি সবগুলাই এই পাশ থেকে পাশে নিয়ে আসছি। এখন দেখেন এগুলো প্রত্যেকটার মধ্যে একটা করে সূত্র আছে না, ইকুয়াল টু এটা, কনকাটিনের এগুলো আছে না, এগুলো থাকলে কিন্তু আবার নেবে না। যার কারণে আমরা কি করব, আমরা পুরোটা কপি করব, পুরোটা কপি করে আমরা এখানে আবার পেস্ট স্পেশাল ভ্যালু, হ্যাঁ এখানে চলে গেলে এইটা দেখেন এখন, এখন দেখেন প্রত্যেকটাই ইয়েতে চলে আসে, সূত্র আর নাই। হ্যাঁ তাহলে এখন আমরা এই পাশ থেকে তো এই পাশে সিরিয়াল করে নিয়ে আসছি এক লাইনে, তাহলে আমার এইটা আর দরকার নেই, এটা আমি বাদ দিলাম। মাঝখান থেকে যে এই দিকে যেগুলো চলে আসছে এগুলো আমার দরকার নেই। এখন দেখেন ডেট ওয়াইজ আপনার এক লাইনে আছে কিনা, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি মাহফুজের উপর তামিনা পূর্ণি মিজানুর রহমান, তারপর সুমি মাহবুব, এমডি নাজির হোসেন, মাসুদ রানা, এমডি ফজলে রাব্বি, সাদাত হোসেন, জুবাইর রহমান, অন্তর চন্দ্র, মুজাহিরুল ইসলাম, শারমিন আক্তার মিম, আচ্ছা আতিকুর রহমান, সুস্মিতা কর্মকার, এটা কপি করে পাঠায়। জান্নাতি জুই বলে অনন্যা, দিতে হবে, এটা কপি করা ছাড়া উপায় নেই। জাহিদ হাসান, এই জন্য স্যার যেটা আপনারা যে কনভার্ট করেন না, এটা সাইডে মেইন শিটটা রাখতে হবে, জাহিদ তারপরে হাসান ওইটা কি কপি আছে, করে পাশেরটা করলে সহজে বোঝা যায়। আমরা যেটা আর কি করি আমিনুল ইসলাম, রেহানা পারভিন, আব্দুল সালাম, সাকিব মুহাসিন। আবার এই যে স্যারের যে ফাঁকা আছে না মাঝে মাঝে, এটাও এটা 5 সেকেন্ডের মধ্যে রিমুভ করে দিতে হবে। মিজানুর রহমান ভাইয়া যাতে একটু দেখেন। আচ্ছা এখন আসেন, আমরা যেটা করলাম, আমরা এইটা সব মিলায় মিলায় দেখতেছি, আপনাদেরকেও দেখতে হবে একটা একটা করে এরকম মিলায় মিলায় দেখতে দেখতে দেখলাম কি 21 ফেব্রুয়ারি 2020-এ যে লেনদেনটা হয়েছে 68 টাকা 38 পয়সার, এইটার ডেসক্রিপশনটা এখানে আসে নাই। এটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমরা তখন কি করলাম, আমরা এইটাতে গিয়ে এই যে কি বলে এটা, ব্যাংক স্টেটমেন্টে গিয়ে দেখলাম 21 ফেব্রুয়ারি 2020-এর এই যে এই লেনদেনটার ডেসক্রিপশন কি ছিল। কার্ড পারচেজ 18 ফেব্রুয়ারি, এটা 18 ফেব্রুয়ারিতে কার্ড পারচেজ হয়েছে, এটা লেনদেনে আসছে কবে, 21 তারিখ। নেম স্কোপ এইটাকে আমরা কপি করব, কপি করে এই জায়গায় বসাই দিব। এইরকম হতেই পারে, এরকম হইলে এই জিনিসগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। ওকে এখন দেখেন আমার ডেট, আমার সব ঠিক আছে। ওকে এখন আমরা কি করব, এখন এই যে মাঝখানের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো থাকলেও এটা নিবে না। ওকে এই গ্যাপগুলোকে আমাদের শর্টকাট বুদ্ধি হলো, আমার কাছে যে বুদ্ধি আছে সেটা হলো আমি এখানে ফিল্টার করব, ফিল্টার সিলেক্ট করার পরেই কোনো দেখেন ফিল্টার আসছে। এটা আমি একটু বলে দেই, বলেন একটু বলে দেই, ফিল্টারটা স্যার একটু রিমুভ করেন। বলেন ফিল্টারটা রিমুভ করতে হবে, ওই ফিল্টার জি আপনি সব সিলেক্ট করেন, ওই ডেট থেকে শুরু করে টোটাল পর্যন্ত, ওটা না স্যার, ডেট থেকে সিলেক্ট করেন, হলো না তো, ডেট ডেট উপরে, উপরেরটা হেডলাইন সহ হেডিং হেডিং ডেট,
হ্যাঁ হেডিং সবই তো করলাম, আপনি আবার হইলো না বলেন। না হয় না, নাই। হয় না। আচ্ছা হ্যাঁ আসেন। এই তো এবারে স্যার ওই যে ফাইন্ড এন্ড সিলেক্ট, ওই যে কোথায়? জানেন ফাইন্ড এন্ড সিলেক্ট ওই দিকে। হ্যাঁ ফাইন্ড ওই অ্যান্ড, পাশেরটা আচ্ছা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, গো টু স্পেশালাইজার, ওই যে উপরে গো টু গো স্পেশালাইজার। টু স্পেশাল। হ্যাঁ এবারে স্যার ওই যে ব্ল্যাঙ্কে সিলেক্ট করেন, ব্ল্যাঙ্ক, হুম। ওকে দেন। এইভাবেই এখন ওই যে সিলেক্ট করা আইটেম আছে না, হুম। সিলেক্ট করার এরিয়ার মধ্যে যায় ডান বাটনে ক্লিক করেন, ডিলিট করেন, ডিলিট 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 ডিলিট, হ্যাঁ ওকে দেন। আচ্ছা ওকে, বুঝছেন সবাই? জি স্যার। হ্যাঁ আবার লেখা আচ্ছা, সেটা হলো উনি যেটা বলছে সেটা হলো এই যে ফিল্টারটা স্যার আপনি কি করতে হবে, ফিল্টার কি আছে এখনো? উপরে আছে। ও আচ্ছা, এই ফিল্টারটা আমরা তুলে দিই। ওকে, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যেতে হবে, গো টু স্পেশাল, এখানে সিলেক্ট করতে হবে ব্ল্যাঙ্ক। ওকে, দেওয়ার পর এই একটা ব্ল্যাঙ্ক আপনি সিলেক্ট করা এরিয়ার মধ্যে গিয়ে ডিলিট করে দিবেন, সবগুলো একবার ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ভাই যেটা বলছে এই পদ্ধতিটা ভালো, খুবই সহজ সুন্দর। আমি আরেকটা বলে রাখি, দুইটাই জানা থাকে। মাল্টিপল জানা থাকে। এটা তো আমরা যে কোনো ধরেন যে কোনো একটা ধরেন এখান থেকে আমি ফিল্টার সিলেক্ট করলাম, ফিল্টার সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই ফিল্টারে গিয়ে ফিল্টার ফিল্টার এই পুরোটা কলামটা সিলেক্ট করে আমি ফিল্টার সিলেক্ট করলাম। হ্যাঁ, করে ফিল্টারে গিয়ে আমি সিলেক্ট অল তুলে দিলাম, দিয়ে শুধু ব্ল্যাঙ্কস রাখলাম। সিলেক্ট অল তুলে দিয়ে শুধু ব্ল্যাঙ্কস রাখলাম। হ্যাঁ, তাতে কি হলো দেখেন, যে কটা ব্ল্যাঙ্ক ছিল সেই কটা আমাকে এখন শো করতেছে। আমি এখান থেকে সিলেক্ট করে ব্ল্যাঙ্কটাকে ডিলিট করে দিলাম, ডিলিট রো। আর এই যে এখান থেকে সিলেক্ট অল করে দিলাম, তাহলে আবার দেখেন ব্ল্যাঙ্ক ডিলিট, মানে ব্ল্যাঙ্কগুলো চলে ডিলিট হয়ে গেছে, শুধু এটা আছে। না স্যার এটাও কম। হ্যাঁ, এখন যে কোনো পদ্ধতিতে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে দেখেন এখন আমার এটা কিন্তু ডেট ডেসক্রিপশন সব এক লাইনে, এই অ্যামাউন্টগুলো চলে আসছে। হ্যাঁ, অ্যামাউন্টগুলো আমরা একটু পারলে একটু মিলাই মিলাই দেখবো যে অ্যামাউন্ট ঠিক আছে কিনা। আমার লাস্ট অ্যামাউন্ট 28 ফেব্রুয়ারিতে আছে 32.10, তাই তো 32.10 মানে 1 আর কি, 10, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তার মানে এটা ঠিক আছে। এখন এখন এইখানে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এইখানে আমার দেখতে হবে, বলছে কি মানি আউট আর একটা মানি ইন। আমার এই যে মানি ইনে কয়টা আছে, 800, 900। কয় তারিখ? 12 ফেব্রুয়ারি মিস্টার শাহ স্যার, এই যে 2 ঘরে ছিল ইন আউট, আমরা 1 ঘরে চলে আসছে। এক ঘরে চলে আসছে, কনভার্টের সময় এক ঘরে চলে আসছে। যদি না আসে সেটা কিভাবে এক ঘরে নিয়ে আসতে হবে? ম্যানুয়ালি নিয়ে আসতে হবে। যেটার সংখ্যা বেশি সেটা রেখে, যেটার সংখ্যা কম সেটা ম্যানুয়ালি এক ঘরে নিয়ে আসতে হবে। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে মানি ইন, মানে এটা হচ্ছে কি হচ্ছে, টাকা আসছে রিসিভ, আর বাকি যেগুলা হচ্ছে মানি আউট, এগুলো হচ্ছে এক্সপেন্স, এগুলো বের হয়ে গেছে। ওকে, তাহলে আমার এই যে মিস্টার শাহ 6 ফেব্রুয়ারি আর 12 ফেব্রুয়ারি 900 টাকা 800 টাকা, এই দুইটাকে আমার একটু হিসাবে আনতে হবে। কিভাবে? এই যে এইটা হচ্ছে আমার মানি রিসিভ। ওকে, আর একটা হচ্ছে 12 ফেব্রুয়ারি 900 টাকা, না এই যে একটা 800 একটা 900, এই যে এটা 900 এটা 800। হ্যাঁ, এখন এই দুইটাকে আমি আসলে করবোটা কি, এই দুইটাকে আমি প্লাসে রেখে বাকিগুলো কি আমার আউট না, সবগুলো মাইনাস করতে হবে। এখন সংখ্যায় যেহেতু মাইনাসটা বেশি, প্রতিটার আগে একটা একটা করে মাইনাস বসাতে গেলে একটু ঝামেলা আছে, মানে ভুল হতে পারে। এই জন্য আমরা এই দুইটার সামনে আগে মাইনাস বসাই নিব, যে দুটো অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা মাইনাস বসাই নিব। এই ওকে, যে দুটো অ্যাকচুয়ালি প্লাস হওয়ার কথা সেই দুটোর সামনে আমরা মাইনাস বসাই নিলাম, নিয়ে আমরা কি করব, -1 ফর্মুলা ইউজ করব। প্রতিটার পাশে একটা করে কি
-1। এখন যদি আমি এই -1 মাল্টিপ্লাই এইটা দিই, তাহলে দেখেন এটার সামনে মাইনাস চলে আসছে। এখন যদি আমি উপর থেকে, দেখাবেন হ্যাঁ মাইনাস ওয়ানটা কিভাবে দিলাম? জাস্ট -1 লিখে দিলাম। ইকুয়াল টিকুয়াল লাগবে না। না না, এখানে জাস্ট আমি -1 বসায় দিছি, ঠিক আছে? ধরেন আমি এখানে -1 বসাই দিছি, দিয়ে আমি এটাকে উপর থেকে টেনে নিচে নিয়ে আসছি। তার মানে সবগুলোতেই আমার সবগুলোর পাশে -1। এখন আমি এখানে কি করলাম, একটা মাল্টিপ্লাই করলাম, জাস্ট সিম্পল ইকুয়াল দিয়ে -1 মাল্টিপ্লাই ইনটু এটা করলে হবে কি, দেখেন আপনার সব উল্টায় যাবে। এই যে যেগুলোর সামনে আপনার মাইনাস থাকার কথা সেগুলোর সামনে মাইনাস আছে, আর এই দুটোর সামনে আমি আগে থেকে মাইনাস দিয়ে নিয়েছিলাম, মাইনাস মাইনাস কি হয়েছে, প্লাস হয়ে গেছে। এই 800 900 পাশে প্লাস হয়ে গেছে। ওকে, এখন দেখেন এইটাকে যদি আমি কপি করব, কপি করে আবার ভ্যালু পেস্ট করতে হবে, কারণ এটা প্রতিটার মধ্যে কি ইকুয়াল দেওয়া আছে না। আচ্ছা, এখান থেকে আমার পেস্ট স্পেশালে গিয়ে আমি ভ্যালু পেস্ট করলাম, তাহলে দেখেন এখন আর কোনো সূত্র নাই, তাহলে এই দুটো আমার দরকার নাই, এই দুটো আমি ডিলিট করে দিলাম। ওকে, এটার উপর হবে ওকে। তাহলে আমার প্রথমে আছে ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। অ্যামাউন্টটা এখন এক্স্যাক্টলি যেভাবে থাকার কথা, যেটা এক্সপেন্স সেটা মাইনাস, আর যেটা ইনকাম সেটা প্লাস, এই হিসেবেই আছে। বুঝতে কি পারলেন সবাই? তাহলে এতক্ষণ ধরে আমরা কি করলাম বলেন তো? রেডি করলাম। এতক্ষণ ধরে ব্যাংকের যে স্টেটমেন্টটা পাইছি সেটা আমার জেরোতে তোলার জন্য রেডি করলাম। সাজগোজ করতেই বেলা শেষ স্যার না? এই জন্যই কাজটা আপনারা দিবে, ওর এত সাজগোজ করার সময় নেই। করলে তো সময় লাগবে না, প্র্যাকটিস করলে আপনি হ্যাঁ সেটাই, জিনিস সহজ আছে, এখন প্রথমবার করতেছেন তো এই জন্য এরকম মনে হচ্ছে। আচ্ছা, এই যে পিডিএফ থেকে আপনারা যে সিএসবি তে কনভার্ট করবেন, এই কনভার্সনের জন্য আপনার কাছে, ভাইয়ের কাছে যেমন একটা সহজ উপায় আছে, আপনাদের প্রত্যেকের কাছে এরকম সহজ উপায় থাকতে পারে, যে যেভাবে অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আপনাকে পিডিএফ থেকে ঠিক একইভাবে, মানে আপনার ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট এক লাইনে নিয়ে এসে সেটা প্লাস হবে, মানে যদি ইনকাম হয় তাহলে প্লাস, মানে প্লাস মানে কি সামনে কিছু নাই, আর যদি এক্সপেন্স হয় তাহলে সামনে মাইনাস, এই ফরম্যাটেই আনতে হবে। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমরা কি করব, আমরা ব্যাংক ট্রানজ্যাকশনটা আপলোড করব। কিভাবে করব? আচ্ছা, এখানে আছে, এই যে সরি এখানে না, অ্যাকাউন্টিং থেকে যাব ব্যাংক ট্রানজ্যাকশনে, ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে এটা আপলোড, মানে এটা এখন ওপেন করলাম ব্যাংক অ্যাকাউন্টটা, তাই তো? এখন দেখেন এখানে দুইটা জিনিস, একটা এখানে একটা জিনিস, একটা হচ্ছে রিকনসাইল ক্যাশ কোডিং ব্যাংক স্টেটমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। এই যে ব্যাংক স্টেটমেন্টে যদি আমরা ক্লিক করি, ব্যাংক স্টেটমেন্টে ক্লিক করলে এই জায়গায় আপলোড করতে হবে আমাদের ব্যাংক স্টেটমেন্ট। আর এই অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, এই অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনটা হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট, যেটা জেরোতে আছে। যদি এখানে আমরা ক্লিক করি, এখানে আমাদের কোনো লেনদেন এই মুহূর্তে নাই বলে এখানে দেখাচ্ছে না, কিন্তু যদি আমরা প্রতিটা ট্রানজ্যাকশন মানে লেনদেনের সময় তুলতাম, তাহলে এখানে আমাদের লেনদেনের সবগুলা চলে আসতো। তার মানে এই ব্যাংক স্টেটমেন্ট কোনটা, যেটা আমরা মাত্র কনভার্ট করলাম সেটা এখানে আপলোড করব, আর এইখানে অটোমেটিক্যালি থাকবে কোনটা, যদি আমরা রেগুলার ট্রানজ্যাকশন করতে থাকি তাহলে ওই ব্যাংকের সাথে যে যে লেনদেন করছি সেই লেনদেনগুলো এখানে নিজে নিজে থাকবে। ওকে, এখন এই ব্যাংক স্টেটমেন্টে এসে আমরা ম্যানেজ অ্যাকাউন্টে যাব, এখানে দেখেন ইম্পোর্ট এ স্টেটমেন্ট লেখা আছে। তাহলে যদি আমরা ইম্পোর্ট এ স্টেটমেন্ট দেই, দেখেন এখানে বলছে ডাউনলোড সিএসবি টেমপ্লেট, যে টেমপ্লেটটা আমরা এতক্ষণে ঠিক করলাম সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করলে কেমন দেখায় সেটা দেখে, কি আছে, ডেট, অ্যাকাউন্ট, পে, ডেসক্রিপশন, চেক নাম্বার আছে।
এখন আসেন এই টেমপ্লেটে আমরা ওইখানে যে ফরম্যাটটা নিয়ে আসছি সেই ফরম্যাট থেকে কপি করে এই টেমপ্লেটে নিয়ে আসবো। ওকে, হ্যাঁ, ঝামেলা জন্যই তো আপনাকে কাজ দিবে, টাকা কি এমনি দিবে হাতে করলে তো এখন হয়ে যেত না। এটা আপনার এই কয়টা দেখে মনে হচ্ছে এরকম না, এই কয়টা দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু যখন আপনার 250-300 ট্রানজাকশন থাকবে তখন কি করবেন? প্রতিদিন 300-400 তখন কি করছেন? আচ্ছা দেখেন, আমি একটা জিনিস শুধু এখান থেকে কপি করবো, সেটা হচ্ছে ডেট। আপনাদেরকে যেটা আমি কনভার্ট করছি সেখান থেকে আমি ডেটটা কপি করতেছি না, আমার আগে ডেট কনভার্ট করা হয়, সেখান থেকে আমি ডেটটা কপি করবো, কারণ আমার এখানে ডেটটা কনভার্ট করতে একটু প্রবলেম হয়। ওকে, এটা কিন্তু আমার রেডি করা, এটা আমি এখনই আপলোড দিতে পারবো। ওই গেল এটা। আমরা যেটা কনভার্ট করছি ওটাতে ডেটে কি প্রবলেম ওইটা ডেট আছে হচ্ছে 5 ফেব্রুয়ারি, FEB এটা লেখা আছে, এটা সংখ্যায় আসতে হবে। আমার এই পিসিতে প্রবলেমটা হচ্ছে ওটা সংখ্যায়, মানে ডেট ফরম্যাটটা চেঞ্জ করতে গেলে হয় না। এই জন্য জাস্ট আপনার উইন্ডোজে হবে, উইন্ডোজে জাস্ট ফরম্যাট ডেটে গিয়ে ডেট ফরম্যাট সিলেক্ট করে দিলে ওটা সিলেক্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট ডেটটা ওখান থেকে কপি করে এখানে বসাইলাম। ওকে, এখন আসেন আমরা যেটা কনভার্ট করছি কোথায়, এখানে যে স্যার মাস ডেট ইয়ার এইভাবে করে না? এখানে দেখেন এখানে কি আছে, এখানে যে 5 ফেব্রুয়ারি এটা লেখা আছে না, ও হ্যাঁ, এটাকে সংখ্যায় আনতে হবে। হ্যাঁ, আমার এখানে সংখ্যায় কনভার্ট করাটা একটু প্রবলেম। এটা কিভাবে করবেন আপনারা, এই যে এটা সিলেক্ট করবেন, ফরম্যাট সেলস যে ডেট, ডেটে যে আপনারা যেটা করবেন, এই ফরম্যাটটা সংখ্যা, এই ফরম্যাটটা দিয়ে ওকে করবেন। আমার এখানে ওখানে জানি আসছে, হয় না মাঝে মাঝে। আচ্ছা যাই হোক, তো দেখেন এটা ঠিক আছে। তো আমি এখান থেকেও কপি করতে পারি, এই ফরম্যাটটা এইভাবে নিয়ে এখান থেকে কপি করলাম, করে আমি বসাবো ওই যে CSV ফরম্যাটটা আমি ডাউনলোড করছি, হ্যাঁ সেখানে। এখন তারপরে বলছি কি অ্যামাউন্ট, এখানে দেখেন ডেট আর অ্যামাউন্টের উপরে একটা স্টার চিহ্ন আছে, তার মানে এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি। ওকে, তাহলে আমরা এখন কি করব, এখান থেকে অ্যামাউন্টটা নিব। হ্যাঁ, কিন্তু স্যার আমি ডেসক্রিপশনটা কি বাদ দিব? এই তো ডেসক্রিপশন ডেসক্রিপশনটা স্যার যে মাঝখানটা টেমপ্লেট অনুযায়ী সাজাতে হবে। না, ডেসক্রিপশনটা বাদ দিবেন কেন, শেষ করি নাই তো, শেষ করি আসুক। টেমপ্লেট অনুযায়ী ডেটের পরে আছে অ্যামাউন্ট, আমরা অ্যামাউন্ট এখানে বসাবো। এরপরে বলছে পেইটা কি জিনিস সেটা আমি একটু পরে বলতেছি। এই যে আছেন ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনের জায়গায় আমরা এখন এই ডেসক্রিপশনটা কপি করব। এরপরে দেখেন দুইটা জিনিস আমাদের এখানে নাই, একটা হচ্ছে রেফারেন্স নাম্বার আর হলো চেক নাম্বার। যদি ক্লায়েন্ট আপনাকে রেফারেন্স বা চেক নাম্বার দেয় তাহলে বসাবেন, আর যদি সে না দেয় তাহলে এটা ম্যান্ডেটরি না, এটা প্রয়োজন নেই। এখন আমাদের এই যে পেই, হ্যাঁ বলেন, ডিস্টার্ব করে চেক নাম্বারটা আমি স্টেটমেন্ট করতে দেখছি ইয়ার সাথে ডেসক্রিপশনে বলে দাও, লিখে দাও থাকে তখন তাহলে ডেসক্রিপশনটা সরাই দাও এটা আমাদের বাংলাদেশ বাইরে 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 থাকলে বলতেছে না, যদি আপনার চেক নাম্বারটা ওখানে দেয় তাহলে চেক নাম্বারটা আপনাকে আলাদা কলাম করতে হবে, চেক নাম্বারটা কপি করে আলাদা কলাম করতে হবে, কলাম করে এই জায়গায় চেক নাম্বার আপনি বসাবেন, বুঝছেন? যদি স্টেটমেন্টে থাকে, আর যদি না থাকে তাহলে তো আপনি চেক নাম্বার তো পয়দা করতে পারবেন না। ঠিক আছে, এখানে যদি স্যার চেক নাম্বার পুরো মানে গ্যাপ থাকে, অনুপ্রাইতে রান নেই। এইটা আপনার এই কষ্ট আপনাকে করতেই হবে, স্টেটমেন্ট দেখে দেখে একটা একটা করে চেক নাম্বার বসাতে হবে। ঠিক আছে, যদি না থাকে তখন কি না থাকলে নাই, বেঁচে গেলে না থাকলে চেক নাম্বার তো এখানে ম্যান্ডেটরি না, চেক নাম্বার না থাকলে দিবেন না, থাকলে দিবেন। amount আবার এমন আছে ধরেন ডেসক্রিপশনে চেক নাম্বার দেওয়া আছে কিন্তু ক্লায়েন্ট বলতেছে যে ওটা আমার এখানে দরকার নেই, আলাদা করে দিলেন না। টেমপ্লেটে অনেকবার যদি ফিল আপ না করে আসা যায় না, ম্যান্ডেটরিটা দিতাম ম্যান্ডেটরি ছাড়া এই যে ডেট এবং অ্যামাউন্ট এই দুটো ছাড়া এটা নিবে না, ডেট এবং অ্যামাউন্ট ছাড়া ডেসক্রিপশন না দিলেও নিবে, কিন্তু ডেসক্রিপশনটা আমাদের কেন দরকার, যখন এটাকে আমরা ক্যাটাগরি করব বিভিন্ন অ্যাকাউন্টের আন্ডারে ফেলবো, ডেসক্রিপশন না দেখলে আপনি ফেলবেন কি করে? যেমন চেক নাম্বার দেওয়া আছে কিন্তু ডিসপ্লেতেও ইয়াতেও আছে, আবার টেমপ্লেটেও আছে, আমি টেমপ্লেটে উঠালাম না, আসা যায় কিছু না না, কোনো অসুবিধা নেই। এখানে রেফারেন্স এবং চেক নাম্বার এবং এই যে পেই, এই তিনটাই হচ্ছে ম্যান্ডেটরি না, কিন্তু ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি না হওয়ার পরেও আমাদেরকে ডেসক্রিপশন বানাইতে হবে, কারণটা হলো ডেসক্রিপশন না দেখলে আমি বুঝবো কেমনে যে আমি এটা কোন ক্যাটাগরিতে ফেলবো।
আর একটা জিনিস হচ্ছে এই যে পেই যে জিনিসটা, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা আপনাকে অনেক হেল্প করবে যদি আমরা পেইটা এইভাবে ঠিক করে দিতে পারি। সেটা কিরকম দেখেন, এখানে ডেসক্রিপশনে বলছে কি কার্ড পারচেজ 4 ফেব্রুয়ারি 2020। এই যে এটা সংক্ষেপে লেখা, এটার মানে হচ্ছে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক, এই ফেসবুকটা আমরা এখানে লিখবো। পেই মানে কি, ফেসবুক ফেসবুককে দিচ্ছি, তাই না? ফেসবুক। তারপরটা কি লিঙ্কডইন। যে বেনিফিশিয়ারি এখানে নাকি? হ্যাঁ, লিঙ্কডইন। তারপরে কি এই যে দেখেন এই জায়গায় আমাদের অ্যামাউন্ট প্লাস মানে রিসিভ হলেও পেইতে নাম লিখবো মিস্টার শাহ। এই যে শাহ কাছ থেকে নিচ্ছে না, হ্যাঁ শাহ, এইটাকে লিখবো। এখানে আসলে টাকা কার কাছে যাচ্ছে বা আসতেছে ব্যাপার না, ব্যাপার হলো ব্যক্তিটাকে বা প্রতিষ্ঠানটাকে বা কার সাথে লেনদেন, সেটা আমরা যতদূর পারি এখানে অ্যাড করার চেষ্টা করব। এটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। এখানে দেখেন কার্ড পারচেজ পেপাল fiverr.com। হ্যাঁ, ফাইবারই লিখি, ফাইবার। এখানে বলছে কি নেমসকো, এই দেখেন এটা হচ্ছে নেমসকো। এইভাবে আপনারা একটু খুঁজে খুঁজে বের করবেন, এটা আপনাদের জন্য বিশাল সুবিধা দিবে। এখানে হচ্ছে ব্লু হোস্ট, কি সুবিধা পাবো স্যার এটা? দেখাবো তো, একটু পরেই দেখাবো। ফাইবার, এই যে কষ্টটা করতেছেন বাইর করে করে নামগুলা বসাইতেছেন, এটার একটা সুবিধা আপনাকে নিতে হবে না? এটা হচ্ছে ফাইবার, এটা হচ্ছে এটা হচ্ছে মেল। দেখেন এই কয়টাকে আমরা নাম পাইছি। এইখানে দেখেন ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, এখানে তো আমরা পেপাল বসাতে পারতাম না পেইতে, মানে আমরা যে হিসেবে করতেছি সেই হিসেবে তাই হওয়া উচিত না, কিন্তু এটা এখানে সেটা হবে না। এর কারণটা হলো এখানে একটা কথা আছে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট। এখানে ডিরেক্ট ডেবিট হয়েছে কিসে, পেপালে, মানে বুঝছেন, মানে টাকাটা ট্রান্সফার হয়েছে আমার এই অ্যাকাউন্ট থেকে, মেট্রো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমি পেপালে টাকা ট্রান্সফার করছি। এখন টাকাটা খরচ করছি কোথায়, এটা যখন পেপালের অ্যাকাউন্টে খুঁজবো তখন যা পাবো এটা এক্সপেন্স দেবো খরচ নির্দেশন করে নেই না, খরচ ট্রান্সফারটা জাস্ট ট্রান্সফার। এটা ট্রান্সফার হয়েছে। ট্রান্সফার মানে আমারই একটা অ্যাকাউন্ট থেকে আমার প্রতিষ্ঠানের আমারই আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে, কিন্তু ওইখানে কিন্তু এক্সপেন্স কোথায় এটা বলা নাই। যার কারণে আমরা পেই কিন্তু পেপাল না, পেপাল না, পেপাল জন্য এটা পেই হবে না, কারণ পেপাল হচ্ছে একটা ট্রানজাকশনের মাধ্যম। পেপালকে কি আমরা পেমেন্ট করি? পেপালের যেটা পেমেন্ট, ধরেন কোনো একটা চার্জ, ওটা ব্যাংক ফিতে যাবে, ওটা ব্যাংক চার্জে যাবে বা চার্জে যাবে, কিন্তু ওইটা কিন্তু পেপাল কিন্তু আমরা কোনো পেমেন্ট করি না। পেপাল হচ্ছে যেমন বিকাশকে আমরা কি পেমেন্ট করি, বিকাশের মাধ্যমে বিভিন্ন জায়গায় পেমেন্ট করি। এখন ধরেন একটা পেমেন্ট করতে যায় বিকাশ কাটলো 10 টাকা, ওইটা যাবে আমার ব্যাংক চার্জে, বুঝছেন? তো আমরা ব্যাংক থেকে এখন বিকাশে টাকা নিতে পারি না, বিকাশ থেকেও কার্ডে টাকা দিতে পারি, তাই না? তো ধরেন আমি কার্ড থেকে বিকাশে নিচ্ছি, তাহলে এটা কি আমার এক্সপেন্স বোঝা গেল? বোঝা গেল না, এটা আমার ট্রান্সফার বোঝা গেল। এক্সপেন্স বোঝাবে কোথায়? বিকাশ থেকে যেখানে আমি পেমেন্ট করছি সেখানে গেলে বোঝাবে এক্সপেন্স, বুঝছেন? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখেন এইটাকে আমরা সেভ করে ফেলি, ডেস্কটপ, এইটা হলো আমারটা তো না, কার ফোন যেন ইয়ে হচ্ছে দেখবেন, সাউন্ড হচ্ছে। ব্যাংক স্টেটমেন্ট, এইটা আমরা ডেস্কটপে সেভ করলাম। তাহলে এখন কি বুঝলেন পিডিএফ থেকে কিভাবে কিভাবে কনভার্ট করে আমরা মেইন ফরম্যাটে আনলাম? ওকে, এখন যেটা করতে হবে এগুলো সব আমরা কেটে দিই, সব কেটে দিলাম। আপলোড করার আগে সব এক্সেল কেটে দিবেন, কারণ হলো এক্সেল ওপেন থাকলে অনেক সময় আপলোড নেবেন। ওকে, এখন আসেন আমরা এই যে সিলেক্ট ফাইল,
এখানে ক্লিক করব। একটু আগে কি করছি বলেন তো, একটু আগে এখান থেকে ওই ফরম্যাটটা ডাউনলোড করছি। টেমপ্লেটটা ডাউনলোড টেমপ্লেটটা আমরা যেটা বানাইছিলাম ওটা থেকে কপি করে টেমপ্লেটে আনছি, আনার পর এখন সিলেক্ট ফাইল দিয়ে আমি সিলেক্ট ফাইলে যাব, আমি রাখছি এটা ডেস্কটপে, আমি লিখছি ব্যাংক স্টেটমেন্ট ফাইনাল সিএসবি, এই যে এটা, এই নামে সেভ করছি, ওপেন। ঠিক আছে, এখানে দেখেন ব্যাংক স্টেটমেন্টটা এখানে হয়েছে। নেক্সট, এখন যেটা আমাদের কাজ সেটা হলো এই কাজটা যেটা করলাম, এই কাজটা করার আগে আরেকটা কাজ করতে হবে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এইটা হচ্ছে আপলোড করার আগে অবশ্যই এবং অবশ্যই আমরা এই কাজটা করব। এটা আপলোড করার আগে এটাকে ওপেন করব, ওপেন করে এখানে তো সব ঠিক করা আছে না অ্যামাউন্ট, এইটার ওপেনিং ব্যালেন্স কি ছিল 399.47, মনে আছে ওপেনিং ব্যালেন্স, এটা ওখানে বসাবো, বসে এই টোটালটা একটা অটো সামে দিব। দেখেন এখন এই যে 320.07 এইটা কি ছিল আমাদের এন্ডিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্সটা আবার একটু দেখাই দিই আপনাদের। 320.07, তাই না? যদি আমরা অবশ্যই আপলোড করার আগে এই কাজটা অবশ্যই করব, তাহলে যেটা হবে, যদি আমার এখানে এন্ডিং ব্যালেন্স মিলে যায় তাহলে বুঝবো যে আমার লেনদেন মোটামুটি ঠিক আছে, ভুল নেই। আবার এইটা সহ কিন্তু আপলোড করা যাবে না, এইটা আবার ডিলিট করে দিতে হবে, বুঝছেন? শুধু লেনদেনগুলো থাকবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ হবে বুঝি না, হবে হবে না কেন? আপলোড হবে তখন তো আপনার, তখন ও আর দুটো ট্রানজাকশন বেশি ধরবে না, ওটা সব আপলোড হবে না, যে ডেট না দেন, ডেট দিতে হবে, ম্যান্ডেটরি ফিল্ড ডেট দিতে হবে। আচ্ছা ধরেন ডেটও দিলেন আপনি, আপলোড হবে, তখন তো আপনার হিসাবই চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা এখন ধরেন আমি স্টেটমেন্ট আরেকবার, আচ্ছা স্টেটমেন্ট ওপেন করাই আছে, এখানে আমরা দেখব যখন আমরা আপলোড করছি, হ্যাঁ আপলোড করার পর দেখেন প্রথমে আপলোড, তারপর ইম্পোর্ট সেটিংস বলছে। এখন ডেট, এই যে ডেট দেখেন, ডেটের ঘরে কত আছে 5/2/20, আর এখানে কি আছে ট্রানজ্যাকশন ডেট, এটা হচ্ছে ট্রানজ্যাকশন ডেট। আমরা এখন এটাতে যদি দেখি তাহলে 5 ফেব্রুয়ারি 20, তাই না? এটা ডেটের ঘরে এটা থাকার কথা, এটা আছে। এখন আসেন পরটাতে কি বলছে, অ্যামাউন্টের ঘরে 39 এটা তো মাইনাসই হবে, মানে আউট। হ্যাঁ, অথবা আমরা যদি এটা না দেখে এটাও দেখি তাও হবে, এই যে এক্সেলটাও দেখলেও হবে, কারণ এক্সেলটাতে অ্যাকুরেট করা আছে তো, ধরেন এইটাই ওপেন করি আমি, তাহলে ডেট এটা -39.72, এটা ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলছে কি, এরপর বলছে পেইর ঘরে লেখা ফেসবুক, এখন আমাদের পেইর ঘরে কি লেখা ফেসবুক, বুঝছেন? এইভাবে আমরা এটা মিলাবো। এখানে দেখেন নেক্সট করলে আসবে সেকেন্ড ঘরে কি কি আছে সব দেখাবে, বুঝছেন? সেকেন্ড ঘরের ফেসবুক আরো তো অনেক কিছু লেখা আছে, ফেসবুক পেই আরো অনেক কিছু পেই, পেই, আর আপনি বলতেছেন ডেসক্রিপশন, পেইতে শুধু ফেসবুকই তো লেখা আছে, সবগুলো কি ফেসবুক লেখা আছে? এটা তো প্রথম ঘরটা বলতেছি, ফার্স্ট ঘর। আমি যখন নেক্সটে আসলাম তখন হলো সেকেন্ড ঘর, এই যে নেক্সটে গেলে সেকেন্ড ঘর যাবে, এখান থেকে নেক্সট থার্ড, ফোর্থ, ফিফথ, এখানে ফিফথ ঘরে কি আছে তখন আমরা ফিফথ ঘরে যাই খুঁজবো, বুঝছেন? তার মানে এখান থেকে আমরা র্যান্ডমলি 5-7টা চেক করবো যে ওই জায়গা মতো জিনিসটা আছে কিনা। ঠিক আছে, তো সব না সবগুলা করলে তো আপনার হয়েই গেল, তো সব তো একটা করে আপনি করতেই পারেন। আমরা বলতেছি কি র্যান্ডমলি 4-5টা চেক করা মানে বোঝা যাবে যে হ্যাঁ 4-5টা ঠিক আছে, মানে সব ঠিক আছে। ওকে, এরপরে দিব আমরা নেক্সট দিলে দেখেন এখানে সবগুলো ট্রানজাকশন আপনাকে দেখাবে যে আপনার এই ডেটে এই ট্রানজাকশনগুলো আছে কিনা। আপনি একটা দুইটা 4-5টা একটু ইয়ার সাথে কি বলে স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। ওকে, এরপরে দেবেন কমপ্লিট ইম্পোর্ট। তাহলে ব্যাংক স্টেটমেন্টটাকে আমরা কনভার্ট করে আমাদের জেরোতে মাত্র আপলোড দিলাম। ওকে, এখন কি হলো, ব্যাংকের খাতা আমার সিস্টেমে চলে আসছে, এখন আমার খাতার সাথে আমি মিলাম। এখন এই যে ধরেন আমরা অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট
ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই যে আমাদের যে ব্যাংক, এটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে ব্যাংক স্টেটমেন্ট চলে আসছে, দেখেন এখন সব ট্রানজাকশনগুলো চলে আসছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজাকশন। অ্যাকাউন্ট ট্রানজাকশন আমাদের একটাই ট্রানজাকশন আছে, কি দিছি? ওপেনিং ব্যালেন্স, আর কিছু দেইনি। হ্যাঁ, এখন দেখেন এই যে ব্যালেন্স ইন জিরো লেখা আছে না, এই ব্যালেন্স ইন জিরোর সাথে মিলবে অলওয়েজ অ্যাকাউন্ট ট্রানজাকশন। ব্যালেন্স ইন জিরো মানে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের হিসাব, অ্যাকাউন্ট ট্রানজাকশন। আর এই যে স্টেটমেন্ট ব্যালেন্স আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্টের যে ব্যালেন্স সেটা মিলবে সবসময় কার সাথে? এটার সাথে। এখন এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হলো আমাদের যে ওপেনিং ব্যালেন্স যেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে আছে, এইটা কিন্তু ব্যাংক স্টেটমেন্টে নাই। কারণ ব্যাংক স্টেটমেন্টে আমরা কি নিছি? শুধু ট্রানজাকশনগুলো নিছি, ওখানে কিন্তু ট্রানজাকশনের উপর ওপেনিং ব্যালেন্স বলে কিছু লিখিনি। তার মানে এখানে দেখেন ওপেনিং ব্যালেন্স বলে কিছু নাই, এই যে 5 ফেব্রুয়ারি থেকে ওপেনিং ব্যালেন্স কিছু নাই। কিন্তু ওপেনিং ব্যালেন্স যদি আপনার দুইটা খাতার উপরে লেখা না থাকে তাহলে আপনার হিসাব মিলবে? এটার জন্য সহজ উপায়, আমরা কি করব? অ্যাকাউন্ট ট্রানজাকশনে যাব, গিয়ে এই অ্যাকাউন্টটা ওপেন করবে, মানে এটার উপর ক্লিক করলে এই লেনদেনটা ওপেন হবে। হ্যাঁ, এই অপশনে যাব, গিয়ে এখানে করব মার্ক অ্যাজ রিকনসাইলড। আমরা এটাকে রিকনসাইল হিসেবে মার্ক করব। এইটা করলে কি হবে? মার্ক অ্যাজ রিকনসাইল। যখনই আপনি কোনো একটা ট্রানজাকশন রিকনসাইল করলে কি হয়? সেটা বরাবর ব্যাংকের খাতা, আমার খাতা, মানে আমার যে চার্ট অফ অ্যাকাউন্ট প্লাস ব্যাংকের যে স্টেটমেন্ট যেটা আপলোড করছি, দুইটাতেই চলে আসে। যেটাকে আপনি রিকনসাইল করবেন সেটা দুইটাতেই চলে আসবে। যদি থাকে তাহলে ম্যাচ করে যাবে, আর না থাকলে দুইটাতেই উঠে যাবে, সমন্বয় হতে থাকবে। ওকে, এখন এটাকে আমরা যেহেতু রিকনসাইল করলাম, এখন যদি আমি আবার ব্যাংকের এটাতে আসি, ব্যাংক, দেখেন এখানে কি লেখা আসছে? রিকনসাইল হওয়ার কারণে আমার এই ব্যালেন্স ইন জিরোতে 39147, আর এই যে স্টেটমেন্ট ব্যালেন্স একটু কত ছিল? 74 পয়েন্ট সামথিং ছিল। এইটা দেখেন ব্যাংক স্টেটমেন্টে চলে আসছে। এই ট্রানজাকশনটা রিকনসাইল করার কারণে। তাহলে আমার দেখেন এখানে যেটা দেখাচ্ছে, এটা কি আমার এন্ডিং ব্যালেন্স মিলছে? তো এন্ডিং ব্যালেন্স মিলছে। তার মানে ওই লেনদেনটা 39147 আমার এই খাতাতে না আসা পর্যন্ত কিন্তু আমার এন্ডিং ব্যালেন্স মিলবে না। ওকে, এখন আসেন, এই দুইটা আমরা বুঝলাম। এখন আসেন এই যে এখানে রিকনসাইল যে অপশনটা, এখানে ক্লিক করব। এটা হলো কুইক বুকের ফর রিভিউ। এই রিকনসাইল অপশনে ক্লিক করলে আমরা যে লেনদেনটা একটু আগে আপলোড করছি সেই লেনদেনগুলা এখানে, সেই ট্রানজাকশনগুলো এখানে দেখেন। একটু আগে কি বলছি? দুইটা খাতা সমন্বয় করব। এখন দেখেন এখানে কি বলছে, এই যে প্রথম যে ট্রানজাকশনটা 39.72, এটা স্পেন্ড লেখাই আছে, যার কারণে সামনে মাইনাস আসেনি। হ্যাঁ, এটা হলো ডেসক্রিপশন। এখানে কি বলছে দেখেন, এইটাকে আমি কোন ক্যাটাগরিতে ফেলবো? এখান থেকে আমি ক্যাটাগরি করব। কোন ক্যাটাগরিতে ফেলবো? একটা হলো ম্যাচ যদি করি তাহলে এইটার সাথে কোনো ম্যাচ আসতেছে না। ঠিক আছে, অপশন ম্যাচ করলেই হয়ে যাবে না। ম্যাচ করলে, ম্যাচ যদি থাকে তাহলেই ম্যাচ হবে, তা না হলে ম্যাচ হবে না। ম্যাচ কার সাথে হবে? ধরেন আমার এখান থেকে লেনদেন করছি, আমার চার্ট অফ অ্যাকাউন্টে ওই সেম অঙ্ক একটা আছে, তাহলে ম্যাচ করবে। দেখাচ্ছি ম্যাচ করে। আচ্ছা দেখেন, এই যে পেই লেখার কারণে এখানে দেখেন হুতে অটোমেটিক ফেসবুক লেখাটা চলে আসছে। পেই মানে কার কাছে পেমেন্ট দিয়েছি, এখানে পেই চলে আসছে। এখন দেখেন ফেসবুক হওয়ার কারণে ও হোয়াট কি পারপাস, এখানে অ্যাকাউন্ট চলে আসছে অটোমেটিক অ্যাডভার্টাইজিং। ও সাজেশন দিচ্ছে আপনাকে, এটা নাও হতে পারে, আপনি সাবস্ক্রিপশনও দিতে পারেন। ফেসবুকে ধরুন আপনি কোনো একটা সাবস্ক্রিপশন নিয়েছেন, সেটাও দিতে পারেন। ঠিক আছে, তাহলে এই পেই লেখার সুবিধা হচ্ছে এটা। পেই যদি আপনি ঠিক করে দেন তাহলে ও আপনাকে সাজেস্ট করবে, ফেসবুক লেখার কারণে সাজেস্ট করবে এটা অ্যাডভার্টাইজিং। আমরা ধরে নিচ্ছি এটা অ্যাডভার্টাইজিংই ছিল। ওকে, এখন যদি আমরা এটাকে ওকে করি তাহলে দেখেন ওটা রিকনসাইল হয়ে গেছে। এখন যদি আমরা দেখেন এই যে ফেসবুকের যে অ্যামাউন্ট, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্ট ট্রানজাকশন, মানে আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্ট সেটাতে কিন্তু ছিল না। রিকনসাইল হওয়ার কারণে এটা এখানে রিকনসাইল হিসেবে আমার এই খাতায় উঠে গেল। পাশাপাশি আমি যদি ব্যাংক স্টেটমেন্টে যাই,
ব্যাংক স্টেটমেন্টে এইটা আনরিকনসাইল অবস্থায় ছিল, এটা কিন্তু রিকনসাইল হয়ে গেল। রিকনসাইল মানে আমার এটাতেও আছে, ওইটাতেও উঠে গেল অটোমেটিক। যেটা থাকবে না সেটা উঠে যাবে, আর যেটা থাকবে সেটা ম্যাচ করবে। এখন ম্যাচ একটা জিনিস দেখাই, ধরেন এটা 5 ফেব্রুয়ারি কত 49.99, এই টাকা কি হয়েছে আমার এখান থেকে লিঙ্কডইনে খরচ হয়েছে, তাই না? এখন আসেন আমরা একটা ট্রানজ্যাকশন করি। খরচ হয়েছে মানে কি? স্পেন্ড মানি, ব্যাংক থেকে টাকা গেছে না, আমি এখান থেকে করব স্পেন্ড মানি, প্লাস থেকে স্পেন্ড মানিতে যাব। আমার ব্যাংক হচ্ছে এইটা, এই ব্যাংকের করতেছি না, কম্পিউটারটেক মেট্রো ব্যাংক। নেক্সট, এখন আসেন 2 কার কাছে গেছে? লিঙ্কডইন। ওকে, ডেট কত? 5 ফেব্রুয়ারি 2020, 2020 ফেব্রুয়ারি। ওকে, এরপর হলো 5 ফেব্রুয়ারি 2020, কেসে কোথায়? লিঙ্কডইনে। হ্যাঁ, এখন ধরেন আমরা কি করব, আমরা ধরেন এই যে এই ডেসক্রিপশনটা, এই ডেসক্রিপশনটা ধরেন কপি করলাম, কোয়ান্টিটি 1, টাকার অঙ্ক কত? 49.99 নাকি? কনফার্ম হই, হ্যাঁ, টাকার অঙ্ক হচ্ছে 49.99। ওকে, অ্যাকাউন্ট তার মানে হলো আমরা স্টেটমেন্টে উঠাচ্ছি খরচ, আপনি না পোস্টিং দিচ্ছি, পোস্টিং দিচ্ছি। পোস্টিং দিচ্ছি। আমরা ধরেন ধরে নিচ্ছি আমরা 2020 5ই ফেব্রুয়ারিতে এই লেনদেনটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট থেকে ব্যাংকের সাথে করছি, সেটা আমরা দেখাচ্ছি। তাহলে আমরা প্রথমে করছি স্পেন্ড মানি, খরচ হচ্ছে কোথা থেকে? ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করছি, এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা গেছে, কারণ ওই ব্যাংকের সাথে তো আমরা রিকনসাইল করবো না, তো ব্যাংক থেকে তো খরচটা হইতে হবে। সেই খরচটা আমরা ব্যাংক থেকে দেখাচ্ছি, ডেট কবে? 5 ফেব্রুয়ারি 2020। ঠিক আছে, এখন অ্যাকাউন্ট কি হবে? এটা কি খরচ? এক্সপেন্স, এক্সপেন্স অ্যাকাউন্ট দিব। তাহলে লিঙ্কডইনে আমরা এক্সপেন্স কি হিসেবে করছি? ধরেন লিঙ্কডইনে একটা সাবস্ক্রিপশন নিছি, হতে পারে না এরকম? লিঙ্কডইনে একটা সাবস্ক্রিপশন, তাহলে আমরা এখন দেখি সাবস্ক্রিপশন নামে কিছু আছে কিনা। সাবস্ক্রিপশন আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে সেভ দিলাম, তার মানে আমরা আমাদের সিস্টেমে একটা লেনদেন রেকর্ড করলাম। এখন যদি আমরা এখানে আসি, এটাকে যদি আমরা পেজটাকে আবার রিলোড দিই, আগে দেওয়া থাকলে এটার সাথে ম্যাচ করা হবে। এই যে দেখুন ম্যাচ চলে আসছে, গ্রিন কালার হয়ে গেছে। এই যে ম্যাচে আছে না এখন ম্যাচ। একটু আগে ছিল কি? ক্রিয়েট। এখন যেহেতু আমার এটা ক্যাটাগরি ফিক্স করা আছে, আমি সাবস্ক্রিপশন পারপাস ক্যাটাগরিতে এই ব্যাংক থেকে আমি পেমেন্টটা দিচ্ছি। এখন যখন আপনার মানে রেগুলার যখন আপনি অ্যাকাউন্টিং করবেন, তখন দেখবেন যে এগুলো ম্যাক্সিমাম ম্যাচ করবে, কারণ আপনি তো এন্ট্রি দিবেনই। হ্যাঁ, তো যদি আপনার এন্ট্রি দেওয়া থাকে তাহলে দেখবেন যে ওই ডেটে ও ফার্স্ট ম্যাচ করে হচ্ছে টাকার অঙ্ক তারপর ডেট। হ্যাঁ, তাহলে এই ডেটে এই অ্যামাউন্ট আমার এখানে আছে, তাহলে এটা কি করছে? ম্যাচ। আমি যদি খালি মাঝখানে ওকে বাটন ক্লিক করি, আমাকে আর ক্যাটাগরিতে ধরতে হবে না, কারণ ক্যাটাগরিতে আমি সাবস্ক্রিপশন ওখানে করেই এটা এন্ট্রি দিচ্ছি। তাহলে এইটা আমার দেখেন এখন রিকনসাইল হয়ে গেছে। লিঙ্কডইন না, দাঁড়ান, এটাকে আমি রিকনসাইল করি, রিলোড দিই। হ্যাঁ, তিনটাই আমার এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, মানে আমার তো ওপেনিং ব্যালেন্স ছাড়া বাকি লেনদেন এখানে নাই, যার কারণে আমি রিকনসাইল করা মাত্র এখানে চলে আসতেছে। আর ব্যাংক স্টেটমেন্টে যাই, এই ব্যাংক স্টেটমেন্টে গেলে দেখেন নিচের দিকে এইটাও, এই যে লিঙ্কডইনও রিকনসাইল হয়ে গেছে। বুঝছেন? একটা একটা করে করবো, একটা একটা করে রিকনসাইল হয়ে যাবে। এখানে একটা কথা আছে। হ্যাঁ বলুন। সাপোজ মানে আমাদেরকে কাজ দিল, সে 1 বছর আগে বা 1 মাস আগে ওই পোস্টিংটা 60 টাকা থেকে 80 টাকা দিয়ে রাখছে। এখন ব্যাংক স্টেটমেন্ট আছে 60 টাকা, তো গভর্নমেন্টটা তো ওখানেই করে রাখছে, সে ভুল সে পোস্টিং করছে, ব্যাংক তো ভুল করে না, তখন ওটাকে কি করবে? তখন তো ওটা ম্যাচ করবে না, করবে না, করবে না। এডিট করা তো যাবে না, তখন ওটা আপনার লেনদেনের বাইরে থাকবে। তখন আপনি রিকনসাইল যখন করবেন, তখন এটা 60 টাকাটা নতুন করে একটা পোস্টিং ক্রিয়েট হবে। আর বাকি যেগুলো আছে না, আপনার 60 টাকা থেকে 80 টাকা বলতেছেন না, তখন সে ভুল করছে, 60 টাকা থেকে 80 টাকা দিয়ে রাখছে। হোক না ভুল, অসুবিধা নাই। আমি বলতেছি কি, যে ধরেন আপনার 60 আর 80 তো ম্যাচ করবে না, না ম্যাচ করবে না। ম্যাচ করবে না। আপনি তখন যদি এটাকে ক্যাটাগরি করে করেন, তাহলে আপনার এই যে একটু আগে কি দেখলাম, যে আমরা যখন যেটাকে আমরা ক্যাটাগরাইজ করছি, সেটা অটোমেটিক আমার যে লেনদেনে নাই সেটা অটোমেটিক চলে আসতেছে, এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি আপনি এটাকে ম্যাচ করাতে চান, তাহলে আপনাকে ওই লেনদেনটা আগে এডিট করে ঠিক করতে হবে। 80 টাকার জায়গায় 60 টাকাকে ঠিক করতে হবে।
60 টাকা ধরেন এটা তো ব্যাংক থেকে আসছিল ঠিক আছে, বাট এর আগে যে কাজ করছে বা আমি কাজ করছি ওই জায়গায় 60 টাকা জায়গায় আমি পোস্টিং এ 80 টাকা দিয়ে রাখছি। আপনি যদি 80 টাকার অ্যাকাউন্টে এডিট করে ঠিক করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এডিট করে ঠিক করে নিতে অথবা আপনি রিকনসাইল করলে এই 60 টাকার লেনদেনটা এখানে চলে আসবে, ওটা আপনাকে ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে আমি শিখিনি শিখুন না। বাট এডিট করা যাবে। এডিট করা যাবে, 100% এডিট করা যাবে। যদি আপনি অ্যাজ অ্যাকাউন্টেন্ট যদি দেখেন যে একই অ্যাকাউন্ট একই ট্রানজাকশন, সবকিছু ঠিক আছে, শুধু অ্যামাউন্টের জায়গায় আমি দেখতেছি যে অ্যামাউন্ট এডিট করে দিতে হবে, তাহলে ম্যাচ করবে। তখন ঠিক করে নিতে হবে। হ্যাঁ, অথবা আপনি রিকনসাইল করলে আপনার যে 80 টাকার অ্যামাউন্ট ওই ট্রানজাকশনটা আপনার বেশি থাকবে, ঠিক আছে, ওটা ডিলিট করে দিতে হবে। বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে দুইটা জিনিস এখন পর্যন্ত পেলাম, সেটা হলো যদি আমার ব্যাংকের স্টেটমেন্টে থাকে এবং আমার লেজারে যদি তোলা না থাকে তাহলে আমি রিকনসাইল করলে অটোমেটিক লেজারে উঠে যাবে। আর যদি আমার লেজারেও তোলা থাকে ব্যাংকের স্টেটমেন্টও থাকে তাহলে কি হবে? ম্যাচ করবে, ওকে করলে হয়ে যাবে। এখন ধরেন যদি আচ্ছা এই জিনিসগুলো না হয়, এটা মিস্টার শাহ ক্রিয়েট। আচ্ছা এখানে দেখেন এই শাহটা এখানে আসে নাই কেন? আচ্ছা এখানে দেখেন আমি পেইতে এটা কি করলাম, কার কাছ থেকে শাহকে আমি সিলেক্ট করলাম, হ্যাঁ। আর এখানে অ্যাকাউন্ট, এটা অবশ্যই আমি কি করব, সেলস ইনকাম তো আমার সেলস দেখাইতে হবে না। কোন পারপাস এটা এখনো বলা নাই, কারণ এটা যদি আমি বলি তাহলে তো আমার ইনভেন্টরি থেকে মাল বের করতে হবে। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো, ঠিক আছে, এটাকে আমি সেলস দেখ। ওখানে ডেসক্রিপশন লিখে দাও। হ্যাঁ হ্যাঁ আপনি লিখে এখানে দেখেন, এখানে হোয়াই লেখা আছে না? হ্যাঁ এখানেও লিখতে পারেন হোয়াই কেন আসছে। ধরেন যে আমার উনি একটা অ্যাডভান্স পেমেন্ট করছে মনে করেন, এতে পারেন এরকম, এখানে অ্যাডভান্স পেমেন্ট আপনি লিখে রাখলেন, লিখে আপনি জাস্ট ওকে করে দেন, হয়ে যাবে। ওকে, এই ক্ষেত্রে তো স্যার যে ওনার নিজেও যদি টাকা জমা দেয় ওটা তো সেলস হিসাবে আসবে, যদি প্রিভিয়াস আমরা সেলস দিছি। হ্যাঁ হ্যাঁ no problem। আচ্ছা এখন দেখেন একটা বিষয় আসলো কি, আমি একটু আগে বলছিলাম ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, হ্যাঁ, পেপালে সরাসরি ডেবিট করা হয়েছে, তাই তো। এখন এটাকে আমরা আনবো হলো ট্রান্সফারে। যদি ট্রান্সফারে আনি, এখানে দেখেন আপনার সবগুলো অ্যামাউন্ট দেখাবে, সবগুলো অ্যাকাউন্ট দেখাবে। তাহলে এখানে আমার একটা পেপাল অ্যাকাউন্ট আছে, যদি না থাকে তাহলে পেপাল অ্যাকাউন্ট আমরা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আগে অ্যাড করে ফেলবো একটা পেপাল অ্যাকাউন্ট, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে এই যে ট্রান্সফারে দিলাম, পেপাল দিলাম, ঠিক আছে। রেফারেন্স যদি থাকে দিবেন, না থাকলে নাই। এটা যদি আপনি ওকে করেন তাহলে আপনার এই ব্যাংক থেকে স্পেন্ড হবে আর আপনার ওই পেপাল অ্যাকাউন্টে টাকা পারবে। ম্যাচ করানো হইল। এখন এখানে সুবিধাটা কি দেখেন, যখন আপনি পেপালে ডিরেক্ট ডেবিট দেখালেন মানে ট্রান্সফার দেখালেন, এখানে যতগুলা এই ডেসক্রিপশন আছে সবগুলো দেখেন ট্রান্সফার চলে আসছে পেপালে, দেখছেন। এখন খালি আমি কি করব, এগুলো খালি মাঝখানে ওকে করে দিব। একটু শেয়ার করি। হ্যাঁ। পেপার বিষয়টা কি আমি জানি না। পেপাল হচ্ছে ধরেন আমাদের দেশে বিকাশ আছে না, ওয়ালেট। বিকাশ কি, বিকাশে আপনি টাকা রাখতে পারেন, এখান থেকে বিভিন্ন জায়গায় পেমেন্ট, বিদ্যুৎ বিল দিই আমরা, বিভিন্ন রকম দিই। পেপাল হচ্ছে এমনই যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ওয়ালেট আর কি, হ্যাঁ। বাংলাদেশ ছাড়া প্রায় পৃথিবীর সব দেশেই আছে। বাংলাদেশ থেকে ওই যে নিজে রাখলে টাকা চুরি করে বাইরে নিয়ে যাবে আর কেউ যাতে নিতে না পারে, এই জন্য এটা বন্ধ রাখছে, বুঝতে পারছেন। তো পৃথিবীর বিভিন্ন ইন্ডিয়াতেও আছে পেপালে, আপনি ইন্টারন্যাশনাল অ্যামাজন থেকে শুরু করে যে কোনো জায়গায় লেনদেন করতে পারবেন। এবং পেপালে একটা বিষয় হচ্ছে, পেপালে কোনো লিমিট নেই, 200 কোটি টাকা দিলে 200 কোটি টাকাই ট্রান্সফার হয়ে যাবে, বুঝছেন। তো এই পেপাল বলে ওদের একটা অ্যাকাউন্ট আছে, ধরেন ও কি করতেছে, ও ব্যাংক থেকে পেপালে ট্রান্সফার করতেছে। এবং পেপাল থেকে ধরেন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে আমার ধরেন বিদ্যুৎ বিল দেওয়া একটু কঠিন, নাম্বার দিতে হয়, করতে হয়, ওটিপি আসে এই কাছে, অথচ আমার বিকাশ থেকে দিলে চট করে নিয়ে নেয়, তাই না। আমরা নর্মালি কি করি, আমি করি আর কি, ব্যাংক থেকে আগে আমার বিকাশে ট্রান্সফার করি, বিকাশ থেকে বিদ্যুৎ বিল দিয়ে দিই। তো ধরেন ও এই কাজগুলোই করছে, বুঝতে পারছেন। আরেকটা বিষয়, আমাদের ইন ফিউচার যদি কাজ করি তাহলে কি আমাকে পেপারে পাঠাতে পারবে? আপনাকে পাঠাতে হবে, বাংলাদেশে তো পেপাল বৈধ না, আপনি বাংলাদেশ আপনি বাংলাদেশে পারবেন। পেপাল থাকলে তো কত ফ্রিল্যান্সারের লাইফ ইজি হয়ে যেত, পেওনিয়ারে নিচ্ছে রেট কম দিয়ে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন একটা ট্রান্সফার, এই যে এই ডেসক্রিপশনে একটা ট্রান্সফার আমার পেপালে দেখাচ্ছে, সবগুলো আমাকে সাজেস্ট করতেছে কি পেপাল। তাহলে যেহেতু আমার সব ঠিক থাকে তাহলে জাস্ট আমি মাঝখানে ওকে দিব, এগুলো সব ট্রান্সফার দেখাই দিবে। এই যে পেপালে অনেকগুলো ট্রান্সফার ছিল না,
সবগুলো আমি খালি ওকে করতেছি আর ট্রান্সফার হয়ে যাচ্ছে। যদি আপনার অন্য অ্যাকাউন্টে হয় তাহলে আপনি আবার এখান থেকে অ্যাকাউন্ট চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টও দিতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পেপলে গিয়েও তো আমার রিকনসিলিয়েশন করে আসতে হবে না? হ্যাঁ, এইটার অ্যাকচুয়াল কস্টিং পাইতে গেলে আপনার পেপাল রিকনসিলিয়েশন করতে হবে, বুঝছেন? আমি পেপাল স্টেটমেন্টটা দিব না, অসুবিধা নেই। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা ট্রান্সফারগুলো আমাদের শেষ। এখন আমার বাকি যেগুলো আছে এগুলো আমি কি করব? এগুলো দেখেন এখানে বলছে ফাইবারে টাকা ট্রান্সফার হয়েছে। এই ডেসক্রিপশনটা কেন দরকার? ফাইবারে টাকা দিছি, ফাইবারে আমরা কি জন্য টাকা দিই? খরচ। এক্সপেন্স তো বটেই, এক্সপেন্স তো বটে। এখন ফাইবারে কোন অ্যাকাউন্ট সিলেক্ট করব, কি পারপাসে? এক্সপেন্স দিলে তো সবই এক্সপেন্স এর একটা কমিশন হতে পারে। না। ফাইবার থেকে আমরা কি করি? ফাইবার থেকে মানে এই কোম্পানি হিসেবে ফাইবার থেকে আমরা ফ্রিল্যান্সার হায়ার করছে। ফ্রিল্যান্সারের সার্ভিস পারচেজ করছি, তাই না? কিছু একটা পারচেজ করছি। তো আপনি এখন এটা কি দেওয়া যায়? পারচেজও দেওয়া যায়, সার্ভিস যেহেতু নিছেন, ঠিক আছে? আপনি এটা সাবস্ক্রিপশন হবে না, কারণ এটা তো প্রতিটা কাজের বেসিসে আপনি টাকা পান, এটা তো এক মাসে একটা ইয়ে দেন। তো আমরা ফাইবারে এটাকে আমরা পারচেজই দিতে পারি, সার্ভিস কিনছি না স্যার। আপনি যখন ফাইবারে অ্যাকাউন্ট করেন, আপনি সার্ভিস সেল করেন, আর যিনি কিনছে তিনি কি করছে? এটা যদি আপনার এখানে মাইনাস না হয়, স্পেন্ড না হয়, প্লাস হতো, তার মানে আপনি সার্ভিসটা আপনি দিচ্ছেন, আপনি টাকা পাইছেন, তার ইনকাম। আর এখানে যেহেতু আপনি মানে সার্ভিস কিনছেন, তার মানে আপনি পারচেজ করছেন সার্ভিস। না, সার্ভিস চার্জ আবার আলাদা জিনিস, ব্যাংক চার্জ, সার্ভিস চার্জ এগুলো আলাদা। পারচেজ নাই, পারচেজ অ্যাকাউন্ট নাই। এখানে আবার যেটা করা যায়, ধরেন কুইক বুকে কি করা যায়? কুইক বুকে এখানে অ্যাড করা যায়, এখানে আবার এখানে অ্যাড করা যায়, এখানে আলাদাভাবে অ্যাড করে আসতে হবে। এটা একটু দেখাই। অ্যাড অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? এক্সপেন্স অ্যাকাউন্ট, তাই না? ক্যাটাগরি হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্সের কোড কত? ধরেন 870 দিলাম আপাতত বোঝার জন্য। কত? 430 দিলাম ধরেন। মানে ওরা যেটা করছে ওইটা দেওয়াটা ভালো, কিন্তু আপনি যে কোনো কিছু দিতেও পারেন। তারপর একবার দেখে নিই আমরা। এক্সপেন্স, হ্যাঁ, 300 আর 400 হওয়ার কথা। 300 400 430, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি দিব? পারচেজ, হ্যাঁ। এটাকে না, পারচেজ দিলে আমরা সবকিছু এর মধ্যে দিতে পারি, সার্ভিস আর আলাদা করার দরকার নেই, বা করতেও পারেন আপনি যদি অ্যাজ অ্যাকাউন্টেন্ট মনে করেন করবেন, কোনো অসুবিধা নেই। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। সাধারণত কাজ পেলে যেটা হয় অন্য সাইডে হ্যাঁ। ডাটা এন্ট্রির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কাজটা সাবমিট করে ফাইবার বা আপওয়ার্কে, ক্লায়েন্ট যখন ওই কাজটা রিসিভ করে কাজটা ওকে দেয়, তখন একটা পেমেন্ট লেনদেন হয়। এই সেক্টরটা সম্পূর্ণ ব্যতিক্রম, কারণ আমি ওই ক্লায়েন্টের সাথে সাইট বলতে আমি যেটা জানি যে আপওয়ার্ক বা ফাইবারের কাজটা সাবমিট করার পর কাজটা যখন ক্লায়েন্ট এটাকে বলে যে ওকে আছে, হ্যাঁ, তখন তাদের সাথে পেমেন্ট রিলিজ করে। হ্যাঁ, কিন্তু আমাদের এই কাজটা তো ওই যে কাজটা দিবে তার সাথে প্রতিনিয়ত কথা বলতে আমরা ট্রানজাকশন সবকিছু ওকে করতে পারবো না। আমি আপনার কথা বুঝতে পারতেছি না। আপনার কথা আমি বুঝতে পারতেছি না, কি বিষয়ে বলতেছেন? আর বলেন না, বলেন। ঠিক আছে। এখন কি যে এমনি নরমালি যারা ওয়েবসাইট ডাটা এন্ট্রি কাজগুলো করে, তারা কাজটা সরাসরি ফাইবার বা আপওয়ার্কে কাজটা সাবমিট করে। হ্যাঁ, ওখান থেকে কাজটা আবার যখন যে দিছে হ্যাঁ, তার কাছে তারা হ্যান্ড ওভার করে। ওখানে আমি বলি ওখানে 72 ঘন্টা একটা সময় থাকে। 72 ঘন্টার মধ্যে যদি আপনার ক্লায়েন্ট যদি ওটা ইয়েস নো কিছুই না বলে, ওটা অটো অ্যাকসেপ্টেড। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কি ক্লায়েন্টের সাথে যে কাজ করে এবং যে তার সাথে একটা গ্যাপ রেখে দেয়। আর অ্যাকাউন্টসের কাজটা তো সরাসরি আমরা তার সাথে কথা না বলতে অনেক ট্রানজাকশন আছে, অনেক কিছু আছে, তার সাথে আমরা কি করতে পারবো। আপনি দুটো জিনিস মিলিয়ে ফেলতেছেন। হ্যাঁ। ফাইবার আপওয়ার্ক ডিফারেন্ট জিনিস, আর আপনি এখানে যে কাজ করবেন এটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা। ফাইবার আপওয়ার্ক হচ্ছে বিকাশের মতো কাজ পাওয়ার একটা মাধ্যম, ঠিক আছে? কিন্তু কাজ আপনার কে দিবে? ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্টের কাজ আপনি এখানকার যে ট্রানজাকশন, এটার সাথে ফাইবার আপওয়ার্ক কোনো সম্পর্ক নাই।
এখানে যে ট্রানজাকশন করতেছেন অন্তর্গত কাজগুলি যেমন ফাইবার হলো যে আমি সাইনবোর্ড দিয়ে রাখছি কন্ট্যাক্ট করলো, আর আপওয়ার্কে হলো যে ওখান থেকে যেমন কাজটা প্রবলেমটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, আপনি আমার একটা সাজেশন মানেন, আপনি আগে স্কিলটা ডেভেলপ করেন। আপনি আগেই চলে যাচ্ছেন টাকা ইনকামের বিষয়ে, ওইটা ফাইবারের ক্লাস, এর পরের দিনই ফাইবারের ক্লাস হবে, ওইটা যখন করবো তখন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। পরের ক্লাসটা কিন্তু হবে অনলাইন, মনে রাখেন, নেক্সট ফ্রাইডের ক্লাস হবে অনলাইন, ফাইবার ক্লাস হবে অনলাইন। ওকে, আপনাদের এই গ্রুপে আরেকটা গ্রুপ আছে, দুইটা গ্রুপে আমি গুগল মিটের লিঙ্ক দিব। হ্যাঁ, সবাই বাসা থেকে অ্যাটেন্ড করবেন কটায়? সকাল? এই টাইমে। এই দিন এই সময় তবে নেক্সট শুক্রবার তো যদি পারেন, কেউ যদি সবাই এগ্রি থাকেন, 9টায় শুরু করতে চাই বা ম্যাক্সিমাম 9:30 শুরু করতে চাই। সমস্যা নেই, আসতে দেবো সময়। কারণ আপনার আসতে গেলেও তো আপনি 9টা 9:30 বের হবেন, জি জি ওই টাইমে বাসার থেকে জয়েন করবেন। ফাইবারের ক্লাস লাইভ হবে না, ফাইবারের ক্লাস হবে অনলাইনে, ঠিক আছে? ওটা লাইভই থাকবে না, অনলাইনে হবে, সরাসরি দেখাবো। আচ্ছা, তাহলে এইটাতে আসি, সেটা হলো ফাইবার। এখন আসেন ফাইবারে আমরা কি করছি, পারচেজ। এখন দেখি এখানে, তাও তো আসতেছে না। এই দেখেন, ওই যে আপনার মতো প্রবলেম হয়েছে। রিফ্রেশ তো দিলাম একবার, দেখি আরেকবার দেখি। আপনি বলতেছেন না যে ওখানে দেখে এখানে আসে না। এটা স্যার এটা আপনার যে- আপনার হইছে ক্লাসে একটা ক্লাস এই যে আজকে হচ্ছে তো, দেখেন পারচেজ কিন্তু একটু আগে অ্যাড করছে, পারচেজ আসতেছে না। ঠিক আছে, আচ্ছা এইটা হইলে কি করবেন আপনারা জানেন, লগ আউট করে আবার লগ ইন করবেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসবে। কোড নাম্বারটা আপনার রিফ্রেশ দিতে গেছেন আপনার সব আবার আউট হয়ে যায় আসবে না, আসবে না, এগুলা কিছুই আসবে না। না, এটা জায়গার মতো থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা করি আমি, সেটা হলো এখানে নাম দিই ফাইবার, আর এখানে আমি একটা এক্সপেন্স অ্যাকাউন্ট সিলেক্ট করি, সাবস্ক্রিপশন সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম মন্দের ভালো হিসেবে। এটা কি বুঝলেন সবাই? হচ্ছে এটা অ্যাকুরেট হওয়ার দরকার ছিল পারচেজ, যেহেতু পারচেজটা এখন আনতে একটু প্রবলেম হচ্ছে, আমরা সাবস্ক্রিপশন, মানে এটা এক্সপেন্সের মধ্যে ঢুকে গেলাম আর কি। তাহলে আমি এটাকে যদি ওকে করি, এটা যদি স্যার সার্ভিস চার্জ দিয়ে দেন তখন কি হবে? সার্ভিস চার্জ যদি, এটা চার্জ দিয়ে দেন, সার্ভিস চার্জ বলে দিলাম, তাহলে হবে কি, দেখেন এই যে দেখেন ফাইবারের আরেকটাতে এখানে অটোমেটিক সাবস্ক্রিপশন আসছে, ওটাও সার্ভিস চার্জ হবে। এখন সার্ভিস ফাইবারে কিন্তু আমরা সার্ভিস চার্জ দিইনি, তো তখন হবে কি, আপনার প্লাস মাইনাস মিলে যাবে, কিন্তু আপনার ক্যাটাগরি রং হয়ে যাবে, অ্যাকাউন্ট সমস্যা হবে। বুঝলেন না? আপনার প্লাস মাইনাস ডেবিট ক্রেডিট মিলে যাবে, মানে অ্যাকাউন্টস মিলে যাবে। অ্যাকাউন্টস মিলে যাবে, কিন্তু আপনার আপনাদের টাকাটা ভুল ক্যাটাগরিতে, আপনার ভুল খরচটা বেশি থাকে। লেজারে আপনার টাকা চলে যাবে। বুঝতে পারছেন? দেখেন এখানে এটা আমরা করার কারণে আরেকটা যে ফাইবার আছে, এই ফাইবারটাতেও একই সাজেশন দেখাচ্ছে, সাবস্ক্রিপশন দিলাম। ওকে, এখন আসেন এখানে কি বলছে, এই যে আরেকটা ফাইবার আছে, এটা ওকে করে দিই। এটা ওকে কেন করতেছি, বারবার তো আমার একই জিনিস লেখার দরকার নেই, আমি যেটা দিতে যাচ্ছি সেটাই তো ও চাচ্ছে, তাই না? আর ওর সাজেশনের উপর কিন্তু 100% ওকে করবেন না, সাজেশন দেখবো ঠিক আছে কিনা, মাঝে মাঝে উল্টা পাল্টা সাজেশন দেয়, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন নেমস্কো। এখন নেমস্কোটা কি জিনিস, এটা আমরা দুইভাবে পেতে পারি। একটা হলো, ধরেন কি, এই ধরনের জিনিসগুলো ম্যাক্সিমাম আমি জিজ্ঞেস করবেন আপনার ক্লায়েন্টকে, যে ভাই তুমি নেমস্কোতে কি কাজ করছো, এটা কি ধরনের খরচ আমাকে জানাও। যদি সে জানাতে না পারে, তাহলে আমরা একটু গুগল করে দেখবো নেমস্কোটা কি জিনিস। নেমস্কো দেখেন ডোমেইন হোস্টিং একটা ওয়েবসাইট, এখান থেকে মানুষ ডোমেইন বা হোস্টিং নিতে পারে, তাই না? নেমস্কো থেকে আমরা কি নিছি? ইন্টারনেট সার্ভিস না, ইন্টারনেট না, ওয়েবসাইট ডোমেন হোস্টিং এখান থেকে কেনা যায়। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু আলটিমেটলি যাবে হলো পারচেজে, ডোমেন হোস্টিং কিনছি, ঠিক আছে, খরচ এক্সপেন্স না, কারণ পারচেজই তো আসতেছে না। আর কি স্যার, ওই যে বিজ্ঞাপন পারপাসেও খরচ দেখানো যেতে পারে? না না, এটা বিজ্ঞাপন বিজ্ঞাপন না। না। এখানে এই যে দেখেন একটা ওয়েবসাইট না, এটা জেরো টেকের ওয়েবসাইট, ওরা যে এই ওয়েবসাইটটা বানাইছে, এইটার নামটা zero.com, এই নামটা কিনছে ওখান থেকে, প্লাস এটা যে হোস্টিং, এই যে ওয়েবসাইটটা চলছে ব্যাক এন্ডে যা চলতেছে, হোস্টিংটা কিনছে ওখান থেকে। তো ওয়েবসাইটটাও তো আমার একটা বিজ্ঞাপন কাজই করছে, বিজ্ঞাপন কাজই করছে ওয়েবসাইট দিয়ে। না, ওয়েবসাইট এই ওয়েবসাইট বিজ্ঞাপনের কাজ করতেছে না, এই ওয়েবসাইট আপনাকে সরাসরি অ্যাকাউন্টিং সার্ভিস দিচ্ছে। আচ্ছা, এই ওয়েবসাইটে কি আমরা কোনো অ্যাড দিই? এই সফটওয়্যারই চলছে। এই সফটওয়্যার দিচ্ছে না? হ্যাঁ, অনেক ক্ষেত্রে হতে পারে, আপনি যেটা বলতেছেন সেটা স্পেসিফিক কোন ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে। আমার কোম্পানির একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটেই না, আপনি ওয়েবসাইটে কি কাজ করেন এখানে তো সেটা বলে নাই, এখানে বলছে আপনি ওয়েবসাইটের ডোমেন এবং হোস্টিং কিনছেন, ওইটা দিয়ে আপনি অ্যাডভার্টাইজ দিবেন না কি ইনকাম করবেন সেটা তো এখানে না। এখানে হচ্ছে যে ওয়েবসাইটের নামটা যে আপনি কিনছেন, নামটা তো পারচেজ করছেন তার কাছ থেকে, এটার অ্যাকচুয়াল ক্যাটাগরি হবে পারচেজ। আচ্ছা,
তাহলে জিরো তো আমরা কিনবে ক্লায়েন্ট, ওখানে কি ওরকম ভাবে জিরো কেন কিনবে ক্লায়েন্ট আপনি আমাকে বলেন? জিরো বলতে সে ভাড়া দিবে, মাসে মাসে ভাড়া দিবে না? কেন জিরো ভাড়া দিবে? কাজ তো করছেন আপনি, ভাড়া তো আপনি দিবেন। জেরোর যে সাবস্ক্রিপশন, ওইটা সাবস্ক্রিপশন, জেরোর সাবস্ক্রিপশন নিয়েছে। আপনি যেটা বলতেছেন ওটা জেরোর সাবস্ক্রিপশন, আমি তো আপনার কথা বুঝতেছি না। জেরোর সাবস্ক্রিপশন নিয়েছে, ওইটা তো কিনে নাই। ও কি জেরোর ওয়েবসাইট কি কিনে ফেলছে? কিনে না? না, জেরোর কাছ থেকে একটা অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন, বুঝছেন? ওই সাবস্ক্রিপশনের একটা অ্যাক্সেস দিছে আমাকে, আমি অ্যাকাউন্টিং করতেছি। এই জায়গায় গুলে ফেলা যাবে নাকি? সাবস্ক্রিপশন আবার যদি হিসাব করে অন্যভাবে যে তার মাসে একটা সে ভাড়া দিচ্ছে, তাহলে আপনি এটা কিভাবে দেখা যাচ্ছেন? এটা আমি যদি মাসে যেমন আমরা Rent. দোকান হোক, আমি ওরকমভাবে একটা ভাড়া হিসেবে দেখাচ্ছি। ভাড়া হিসেবে তো আপনি দোকানে দেখাবেন, ওয়েবসাইটকে কেন আপনি ভাড়া হিসেবে দেখাবেন? ওয়েবসাইটে আপনি সাবস্ক্রিপশন নিয়েছেন। আচ্ছা, আপনি যদি অ্যাকাউন্টেন্ট হিসেবে মনে করেন আপনি রেন্ট হিসেবে দেখাবেন, কোনো অসুবিধা নেই, দেখাইতে পারেন, এক্সপেন্স হইলেই হয়েছে। হ্যাঁ, বাংলা চিন্তা করা যায়। সম্পূর্ণ বাদ করে দিল স্যার। সেটাই তো। এটা সাবস্ক্রিপশন দিতে পারেন। হ্যাঁ, আমি আপাতত ওই যে মন্দের ভালো সাবস্ক্রিপশন দিচ্ছি, এগুলো হবে পারচেজ মূলত। হ্যাঁ, এখানে হলো নেমস্কো, এই যে দেখেন পেইটে নেমস্কো যদি আমি এখানে বসায় একটা আমি ওকে করি, তাহলে হবে কি আরো যে নেমস্কো আছে সেগুলো অটোমেটিক সাজেশনে চলে আসবে। এই দেখেন, ঠিক আছে? উনি প্রশ্ন করে ভালো অ্যাডভান্স কোশ্চেন, অ্যাডভান্স হয়ে অ্যাডভান্স না না না, ওইটা ওনার কোশ্চেন ঠিক আছে, ওনার যেটা মনে যেটা আসতেছে কোশ্চেন ঠিক আছে। না, এই এটা নিয়ে সমস্যা নেই। আমার সমস্যাটা অন্য জায়গায়, সেটা হলো ধরেন কি সবাই তো আর একই লেভেলের না। হ্যাঁ, যেটা হচ্ছে কি উনি যেটা অ্যাডভান্স চিন্তা করতেছে সেটা আরেকজনের মাথায় এখন আসেই নেই, উনি কিন্তু সেটা ধরতে পারবে না। এই জন্য আমি বলতেছি যে আপনাকে আমি ফাইবারের ক্লাস এটা বুঝাবো। আমার চিন্তা হলো কাজ ধরে মাল খাওয়া। কাজ পারিও না পারি। ঠিক আছে, ভালো, খারাপ না, ভালো। আচ্ছা, ব্লু হোস্ট কি দেখেন, এখানেও বলছে ব্লু হোস্ট ওয়েব হোস্টিং, সেম জিনিস। ওকে, তাহলে এটাতে ছিলাম না, ব্লু হোস্টটা আমরা কপি করে এখানে বসাই, ব্লু হোস্ট এখানে দিয়ে আমরা সাবস্ক্রিপশন দিয়ে দিই। ওকে, আর কোথাও ব্লু হোস্ট আছে? নাই। এরপর আছে কি মেইলচিমও একই জিনিস। এগুলো কিন্তু আমরা মেইলচিম মার্কেটিং অটোমেশন ইমেল প্ল্যাটফর্ম, এটার ব্যাপারে সাবস্ক্রিপশন হচ্ছে পারফেক্ট। আগেরগুলো পারচেজের জায়গায় সাবস্ক্রিপশন দিয়েছি হচ্ছে মন্দের ভালো হিসেবে, আর এটা হলো একদম পারফেক্টলি সাবস্ক্রিপশন। দেখেন এই যে এগুলো কি, ট্রানজ্যাকশন চার্জ, অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, ব্যাংক চার্জ, ঠিক আছে? তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে ব্যাংক চার্জ, এখানে কি দেবো? এখানেও ব্যাংক চার্জই দেবো, ব্যাংক ফিস। হ্যাঁ, এটা তাহলে কি হলো বলেন তো এখন? এই দেখেন বলছে গ্রেট জব, স্টেটমেন্ট ব্যালেন্স এখন কততে আসছে? আসছে। তার মানে হচ্ছে আমরা এই ভিডিওটা আপনাদের অ্যাটলিস্ট 2 থেকে 3 বার দেখে দেখে কাজটা করতে হবে। এই স্টেটমেন্টটি, যে স্টেটমেন্টটা আজকে দিব, যেটা করলাম আমি, এটার একদম এক্সেল যেটা নামাইছি না, ফাইনাল যেটা আপলোড করছি সেটা সহ দিয়ে দিব। আপনারা এটা পারেন, বুঝবেন, দেখবেন, তারপরও 3 বার করবেন। করার পরে আমাকে গ্রুপে নক দিলে আমি আরো 4-5টা স্টেটমেন্ট দিব, সেগুলো তখন নতুন করে করব। ভাই আমি একই কন্টেন্ট দিয়ে ক্লাস নিই, যাতে করে কি আমি আরেকজনকে রেফার করতে পারি, আমার কন্টেন্ট সেম থাকে, তারপরেও আমার মাঝে মাঝে ভুল হয়। আর আপনারা একবার একটা ভিডিও দেখে কেমনে পারফেক্ট হবেন বলেন দেখি? রিকনসিলিয়েশন শিখতে আমার অনেক সময় লাগে। প্র্যাকটিস করতে ভিডিওতে বলছি। আচ্ছা, এখন ধরেন এই যে এই কাজটা করবেন কি জানেন, এইটা ধরেন আপনারা একটা স্ক্রিনশট নেবেন। এই কি করলাম এটা আমি? আচ্ছা, যাই হোক, ওই যে পেজটা গ্রেট জব রিকনসিলিয়েশন, ওইটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন। ক্লায়েন্ট যদি কখনো কিছু চায় ওটা পাঠিয়ে দিবেন। আরেকটা হচ্ছে এই অ্যাকাউন্টিং থেকে
রিপোর্ট থেকে আসবেন হচ্ছে এই রিকনসিলিয়েশন রিপোর্ট কিন্তু নেক্সট ক্লাসের আগে সবাই নামাবেন। হ্যাঁ, এখানে যদি আমি সার্চ করি, এটা নিচেও আছে ব্যাংক রিকনসিলিয়েশন। হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন কবে থেকে কবে করছি আমরা? 2020 সালের ফেব্রুয়ারির না 5 না 1 তারিখ। ট্রানজ্যাকশন প্রথমটা 5 তারিখে আসছে, বাট রিকনসিলিয়েশন টাইম হচ্ছে 1 থেকে 29। এটা হলো 29 তারিখ। হ্যাঁ, এইটা হলো আমাদের টাইম পিরিয়ড। ব্যাংক অ্যাকাউন্ট কোনটা ছিল? এই যে এইটা, কম্পিউটার টেক মেট্রো ব্যাংক। হ্যাঁ, আচ্ছা, ব্যাংক স্টেটমেন্ট এন্ডিং ব্যালেন্স এখানে দিতে হবে কি? এন্ডিং ব্যালেন্স কত? 320 পয়েন্ট কত জানি ছিল, 07 মনে হয়। মনে হচ্ছে না, ধরা পড়বে, মনে হওয়া দিয়ে হবে না, আমরা দেখে নিই আরেকবার। ধরা পড়বে না, অবশ্যই ধরা পড়বে, পড়বে তো। তখন গ্যাপ দেখা দিবে। ঠিক আছে স্যার, এই যে 320.07। হ্যাঁ, ঠিকই মনে হয়েছে ওনার, হ্যাঁ। ঠিকই হয়েছে। ধরা পড়বে। আচ্ছা, এই এখানে আমাদের দিতে হবে কি? এন্ডিং ব্যালেন্স। হ্যাঁ, এখান থেকে দিব আমরা আপডেট। এখন দেখেন সব জায়গায় আপনার শুধু এন্ডিং ব্যালেন্সটাই দেখাবে, সব জায়গায় মিলে গেছে। এইটাকে আপনারা এই যে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট অথবা সেভ অ্যাজ না, এটা না, ড্রাফট না, এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট পিডিএফ। এটা দেখেন আপনার রিকনসিলিয়েশন রিপোর্ট পিডিএফ এ নেমে গেছে। হ্যাঁ, যদি কখনো চায়, কি বলে, ক্লায়েন্ট চায় যে ইনস্ট্যান্ট তোমার ব্যাংক রিকনসিলিয়েশন কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এটা ধুপ করে পাঠাই দেবে। ও এটা দেখলেই বুঝবে যে আপনি রিকনসিলিয়েশন করছেন, নাইলে এটা আসতো না কোনোদিন। ক্লোজিং ব্যালেন্সটা একটু মিস হয়েছে আর কি, লাস্টে যেটা আপলোড করলাম কি 320 শেষে একটা আপলোড দিলাম না, রিকনসিলিয়েশন রিপোর্টে যাওয়ার সময় লাস্টে যেটা। ট্রানজিশন করলাম যে নাকি? হ্যাঁ, ওটা কি হয়েছে ওটা? ওটা একটু খেয়াল করে নিয়ে। মানে ও এই যে এখানে, হ্যাঁ, ও আচ্ছা, এইটা দেখেন আপনারা কি করবেন, আপনারা যাবেন অ্যাডভান্স থেকে রিপোর্টে, এই অ্যাডভান্স থেকে রিপোর্টে ক্লিক করে এই উপরে ডান কর্নারে ব্যাংক রিকনসিলিয়েশন লিখবেন। আবার দেখাই, দেখেন এখানে এই যে অ্যাডভান্স থেকে রিপোর্টে, ভাই একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, রিপোর্টে গিয়ে আপনি এইখানে নিচে আস্তে আস্তে খুঁজলেও ব্যাংক রিকনসিলিয়েশন পাবেন। এই যে ব্যাংক রিকনসিলিয়েশন, হ্যাঁ, এখানেও থেকে নিতে পারেন অথবা এখানেও লিখতে পারেন ব্যাংক রিকনসিলিয়েশন। এই যে ব্যাংক রিকনসিলিয়েশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনার ডেট সিলেক্ট করতে হবে, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি রিকনসিলিয়েশন রিপোর্ট চাচ্ছেন। তো আমরা এটা ফেব্রুয়ারি মাসের করছি, 2020 সালের। এখানে ক্লিক করলে আমার এই যে এখান থেকে আমি 2020 সাল সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করব ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারির আমি প্রথমে দেবো 1 তারিখ, 1 তারিখ থেকে আবার এখানে দেবো এন্ডিং ডেট, এখানে আবার 2020 সাল সিলেক্ট করব, এখানে দেবো ফেব্রুয়ারি, আর এখানে দেবো 29 তারিখ। হ্যাঁ, এখানে বলছে ব্যাংক অ্যাকাউন্ট কোনটা হবে, আমরা কোন ব্যাংকের রিকনসাইল করতেছি সেই ব্যাংকের নাম দিব, এই যে কম্পিউটার টেক মেট্রো ব্যাংক এইটার। আর এইখানে দিতে হবে যে এই যে ফেব্রুয়ারি মাসের যে আমরা রিকনসাইল করতে চাচ্ছি, এই স্টেটমেন্টে এন্ডিং ব্যালেন্স কত আছে। এন্ডিং ব্যালেন্স আছে 320.07। এইটা নিয়ে কনফিউশন হওয়ার কারণে আমরা আবার ওপেন করে দেখছি ঠিক আছে কিনা। ওকে, এরপর আমরা ক্লিক করবো এই আপডেটে। ওকে, আপডেটে গিয়ে আমরা এই যে এক্সপোর্ট করব, এক্সেলও নামাইতে পারেন, পিডিএফও নামাইতে পারেন। বেশিরভাগ হচ্ছে পিডিএফ এ নামায়া এটা আপনি রেখে দিবেন আপনার কাছে, যখন যদি কোনো ক্লায়েন্ট হুট করে বলে যে ব্যাংক মানে আগে করছো কিনা, এটার একটা কি বলে, আগে তুমি ব্যাংক রিকনসিলিয়েশন করছো কিনা এর কোনো প্রুফ আছে, এটা পাঠাই দিবেন। আর ওই যে স্ক্রিনশটটা রাখছেন না, গ্রেট জব, ওটা পাঠাই দিবেন বাস। ক্লোজিং ব্যালেন্সে যদি ভুল লেখা যদি সার্চ দেয় তাহলে কি আসবে না? মানে আপনি চাচ্ছেন এই জায়গায় ক্লোজিং ব্যালেন্স ভুল লিখবেন, 322 দিলাম, দেখেন কি আসে, দেখেন 322.9 আপডেট। এই যে ডিফারেন্স চলে আসছে, ব্যালেন্স আউট বাই এটা লেখা আছে। এই যে ডিফারেন্স চলে আসছে দেখছেন, এই ডিফারেন্স চলে আসার কারণে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন হবে না, মেলে নাই। বুঝছেন? এইটা ক্লায়েন্ট এটা দেখলেই বুঝবে যে আপনি ব্যাংক রিকনসিলিয়েশন মিলাতে পারেন। এই পুরো কাজটা সার্চ দিতেও পার্ট পার্ট করে যদি উঠা যাই, তখন কি করবো? কাজটা পুরো কাজটা একসাথে হয়তো করতে পারছেন এক পয়সা করে করলাম না,
আমি পরবর্তী আমার কিন্তু পুরা কাজটা বলতে কি, আপনি যখন ওই পিডিএফ থেকে, সাজগোজ না আমি বলি পিডিএফ থেকে যখন আপনি সিএসভি তে কনভার্ট করবেন, এই কাজ তো আপনার কাছে, আপনি কনভার্ট করে ফাইল সেভ করে রাখলেন, 2 ঘন্টা পর আবার বসে কাজ করলেন, পিডিএফ থেকে আপনি সিএসভি কমপ্লিট করলেন 3 দিনে। এরপর আপনি আপলোড করবেন, আপলোডের মাঝখানে আপনি উঠে দেওয়া যাবে না, আপলোড করতে হবে না। আপলোড হয়ে যাওয়ার পরে আপলোড হয়ে যাওয়ার পরে তখন তো আপনার ওই যে রিকনসাইলে থাকলোই, সব ডাটা থাকলো, তারপর আপনি 3 দিন আবার ঘুমান, 3 দিন পরে আপনি মিলান, অসুবিধা নেই। তাহলে আবার করতে হবে, আবার করতে হবে, আবার করতে হবে, আবার আপলোড হাফ রেখে বন্ধ করে দিলে আপলোড হবে না, কমপ্লিট করতে হবে। তারপরে ক্যাটাগরি ম্যাচ এগুলো এগুলো যে কটা করবেন সে কটা রেকর্ডে থাকবে, আর যে কটা করবেন না সে কটা পরে করতে হবে। সিএসভি হচ্ছে এক্সেলেরই একটা কম্প্রেস ফরম্যাট। আপনি এক্সেলটাকে দেখেন, যে কোনো একটা এক্সেল যদি আপনি ওপেন করেন, ধরেন আমি একটা এক্সেল ওপেন করলাম, হ্যাঁ, ওপেন করে ধরেন আমি কিছু একটা লিখছি, হ্যাঁ, এইটাকে আমি এক্সেল ফাইল সেভ অ্যাজ, আমরা সেভ অ্যাজ দেই না, সেভ অ্যাজ দিলে পরে আপনি এই যে এখান থেকে যে ফরম্যাটগুলো সিলেক্ট করতে পারেন, এখান থেকে দেখেন এই যে সিএসভি, হ্যাঁ, এটা এক্সেলেরই একটা ফরম্যাট, আমি যদি সেভ করি দেখেন এটা সিএসভি ফরম্যাট সেভ হয়েছে। এখানে হয় কি দেখেন, আপনি যত বড় ডাটাই দেন, ঠিক আছে, এটা হয় কি যখনই আপনি ওপেন করবেন দেখবেন এরকম চেপে গেছে, সব ডাটাই থাকবে, কম্প্রেস হয়ে যাবে। এই সিএসভি ছাড়া এখানে আবার নিবে না, এইটাই বলতে সিএসভি ফরম্যাটে আপনাকে ওই সেভ অ্যাজে গেলে, যে কোনো এক্সেল সেভ অ্যাজে গেলে সিএসভি তে করা যাবে। স্যার জি স্যার আমরা যে পার্ট যখন কোটেশন দিয়ে সেলস দিয়েছিলাম, তখন আর কি কিছু অ্যামাউন্ট যে বাকি ছিল আর কি 1-2 টাকা যে দিবে না বলছিল, ওটা বলছিলেন যে স্যার রিকনসাইলের সময় দেখাই দিবেন। ও আচ্ছা পোস্টাল পেমেন্ট আছে যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আচ্ছা বলি, এইটা আপনাদেরকে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি খালি বলে রেখে কি করতে হবে। যে টাকাটা আপনার ধরেন 102 টাকা 5 পয়সা আপনার বিল, উনি বললো যে আমি 100 টাকা দিব, 2 টাকা 5 পয়সা দিব না, এটা তো ব্যালেন্সে থেকে যাবে, তাই না? এটা তো সারা জীবন আর ব্যালেন্সে রাখা যাবে না, এটাকে ডিসকাউন্ট করে দিতে হবে। এটা কিন্তু ব্যাড ডেপ্ট হবে না, এটা করে দিতে হবে ডিসকাউন্ট। ব্যাড ডেপ্ট কোনো মিনিমাম 365 দিন আপনার এখানে পড়ে থাকতে হবে, ব্যাড ডেপ্ট হয় 1 বছর পরে দেয় তাহলে কি এটা ওই যে বিলে যে এডিটে যে সেটা না। এডিট করলে তো হবে না, এটা অ্যাডজাস্টমেন্ট ওখানে যে সেটা ডিসকাউন্ট দিতে হবে। হ্যাঁ, বিলটা ওপেন এটা ডিসকাউন্টটা আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো আপনাকে, ডিসকাউন্ট কিভাবে করবেন, বাট বলে দিলাম এটা ডিসকাউন্ট করে দিতে হবে। ওকে, একটা কোশ্চেন ছিল বলেন। ক্লাসের, হ্যাঁ কত ক্লাসের হ্যাঁ বলেন। এখন একটা কোশ্চেন ছিল, ধরেন আমি একটা কাজ করতেছি, 3 জন দ্বারা পার্টনারশিপ, হ্যাঁ পার্টনারের ভিতরে ধরেন একজন অ্যাক্টিভ না, ওকে, সে ইনভেস্ট করছে বাট বিজনেস দেখাশোনা করে না, বাকি দুজন বিজনেস দেখাশোনা করে। আমরা বাংলাদেশে যেভাবে বলি যে অনারিয়াম নেয়, সম্মানই নেয়, হ্যাঁ হ্যাঁ, এটা নিতে পারে। তো ওটা কি ওই পেরোলের হিসাবে কি তাদের স্যালারি হিসাবে যাবে না অনারিয়াম? 100% পেরোলের হিসেবে অনারিয়াম বলে কোনো কথা নেই, পেরোলের হিসেবে সবই ওয়েজ অথবা স্যালারি, ওটা ওনাদের স্যালারি হিসাবে যাবে। পেরোলের হিসেবে সবই ওয়েজ অথবা স্যালারি, অনারিয়াম বলে পেরোলের সিস্টেমে কিছু নাই। আচ্ছা, যেভাবে দেন অনারিয়াম নামে দেন, যে নামে দেন, ওটা কিন্তু আপনার এক্সপেন্স, পেরোল এক্সপেন্স ওইটাও ওয়েজেস স্যালারি যাবে, সেম ভাবেই যাবে। আচ্ছা, কোথায় 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 জানেন স্যার নিয়ে আসে, খারাপ না কিন্তু